নমস্কার, দ্য ফোর্থ লেন চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের অষ্টম এই সম্প্রচারে থাকছে দুটি প্রতিবেদন। প্রথম প্রতিবেদনে থাকবে একটি আন্তর্জাতিক সংকট বিষয়ে আলোচনা, আর দ্বিতীয় প্রতিবেদনে থাকবে কাটিং টুল বিষয়ে একটি গবেষণামূলক উপস্থাপনা। চাপড়া ধানতলা কৃষি উন্নয়ন সমিতি। অ্যাড্রেস: ভিলেজ পুরাতন চাপড়া, পোস্ট অফিস, চাপড়া, ইন্ডিয়া 741202। মোবাইল নাম্বার 9733747901। মেল আইডি চাপড়া ধানতলা SKUS@gmail.com। রেইনবো ক্লিনিক ও ডায়াগনস্টিক আপনাদের সর্বোৎকৃষ্ট পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। আমাদের এখানে অতি উন্নত পদ্ধতিতে USG, ইকো, হরমোন অ্যাসে ইত্যাদি বিভিন্ন প্রকার পরীক্ষার ব্যবস্থা আছে। যোগাযোগের ঠিকানা B13/23 সেন্ট্রাল পার্ক, কল্যাণী, নদিয়া। আমাদের মদনপুর শাখার ঠিকানা কল্যাণনগর মোড়, মদনপুর, নদিয়া। আমাদের পৃথিবীর একটি মহা সংকট হলো শক্তি সংকট। আর এই শক্তি সংকটের হাত থেকে রক্ষা পেতে সম্ভাব্য সমাধান বিষয়ে আমাদের জানাচ্ছেন অধ্যাপক সুদীপ্ত দে। বাংলায় বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে কিছু বলা একটু কঠিন, কারণ যেহেতু এই ভাষায় তেমনভাবে এই বিজ্ঞান বা প্রযুক্তির পড়াশোনা আমাদের দেশে এখনো চালু নয়, তাই যথেষ্ট পারিভাষিক শব্দ তৈরি হয়নি। তাই এ বিষয়ে বাংলায় বলতে গেলে মাঝে মাঝে কিছু ইংরেজি শব্দের আশ্রয় নিতেই হয়। তবু যদি বিজ্ঞান এবং প্রযুক্তির কোনো বিষয়কে অনেক লোকের কাছে সহজভাবে ব্যাখ্যা করতে হয়, তাহলে মাতৃভাষা বাংলাতে ব্যাখ্যা করলে অনেক লোকের কাছে পৌঁছানো যায়। আজকে সেই চেষ্টাটাই করব একটা আন্তর্জাতিক সংকটের বিষয় নিয়ে। বিষয়টা হলো আন্তর্জাতিক শক্তির সংকট। আমরা ছোটবেলা থেকে জানি যে শক্তি ধ্বংস বা সৃষ্টি করা সম্ভব নয়, সে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র, যদি না ভর থেকে শক্তির রূপান্তর ঘটে আইনস্টাইনের সেই বিখ্যাত তত্ত্ব মেনে। তাহলে প্রকৃতিতে যে বিভিন্ন রূপের শক্তি পাওয়া যায়, তার মধ্যে মানুষের ব্যবহারযোগ্য এবং প্রয়োজনীয় শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ কোনটা? সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের জীবনযাত্রায় যদি আমরা নজর রাখি, তবে দেখতে পাবো অধিকাংশ আমাদের ব্যবহারযোগ্য জিনিসপত্রই বিদ্যুৎ শক্তি নির্ভর, কারণ তার যথেষ্ট নিয়ন্ত্রণের প্রযুক্তি এখন আমাদের হাতে, এবং সেই নিয়ন্ত্রিত শক্তি হিসেবে বিদ্যুৎ শক্তির নির্ভর ব্যবহার্য যন্ত্রপাতি আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করেছে। তাই নিঃসন্দেহে বলা যায় শক্তির বিভিন্ন রূপগুলোর মধ্যে বিদ্যুৎ শক্তি মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় রূপ। অবশ্য শীতের দেশে প্রচুর তাপশক্তির প্রয়োজনটাও লাগে ঠান্ডার মধ্যে বেঁচে থাকার জন্য। আমাদের বর্তমানের শক্তির সংকটটা আন্তর্জাতিক ক্ষেত্রে কি, সেটা বোঝার জন্য আমরা প্রথমে দেখি যে প্রকৃতিতে শক্তির বিভিন্ন প্রকাশগুলোর মধ্যে কি কি রূপ আছে এবং সেগুলো আমাদের কিভাবে কাজে লাগে। সত্যি কথা বলতে কি, প্রকৃতিতে যে বিভিন্ন রূপের শক্তি আমরা দেখি, সেই শক্তিগুলোর মধ্যে অধিকাংশই কিন্তু অনিয়ন্ত্রিত শক্তির রূপ, এবং তারা প্রচুর পরিমাণে শক্তি থাকা সত্ত্বেও মানুষের ব্যবহারে ততটা কাজে লাগে না। এটা একটা আগ্নেয়গিরির ছবি। প্রচুর পরিমাণে তাপশক্তি পৃথিবীর অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠে উঠে আসে এই আগ্নেয়গিরির মাধ্যমে, কিন্তু প্রচুর তাপশক্তি পাওয়া সত্ত্বেও তা মানুষের ব্যবহার্য রূপে থাকে না, তা শুধুই ধ্বংস করে। এটা একটা ভূমিকম্পের পরে ভেঙে পড়া বাড়িঘর অবস্থা। আমরা জানি যে ভূকম্পের ফলে ভূত্বকে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ শক্তি চলে আসে, এবং সেই শক্তি এই বড় বড় বাড়িঘর ভেঙে ফেলে। এখানেও প্রচুর শক্তি প্রকাশ ঘটলেও তা কিন্তু ধ্বংসাত্মক, প্রকৃতির নিয়মেই তা ঘটে। এই বিপর্যয়টার নামও আমরা জানি সুনামি। মূলত এর উৎস সমুদ্রের তলদেশে ভূকম্পন। কয়েক বছর আগে আমাদের দক্ষিণে চেন্নাই উপকূলে
এর ধ্বংসলীলা আমরা আমাদের দেশেই দেখেছি। সমস্যা হচ্ছে এই ধরনের সুনামিও কিন্তু কেবলই ক্ষতি করে, প্রচুর শক্তির প্রকাশ হওয়া সত্ত্বেও তা আমাদের কোনো কাজে লাগে না। এর দাপত্য কদিন আগেই দেখলাম, আমফান। হ্যাঁ, একে বলে সাইক্লোন। সাইক্লোন বায়ুমণ্ডলে তাপমাত্রার তারতম্যের জন্য সৃষ্টি হয় এবং একটা উচ্চ গতি সম্পন্ন বিশাল বায়ুস্তর অনেকটা জায়গা জুড়ে তাণ্ডব চালায়। তাই সাইক্লোনের মধ্যেও প্রকৃতির মধ্যে স্বাভাবিকভাবে একটা বিরাট শক্তির প্রকাশ ঘটলেও তা কিন্তু মানুষের ব্যবহারযোগ্য শক্তি নয়, কারণ তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এই প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি দেখা যায় না আমাদের দেশে, অনেক বেশি সাধারণ বারবার দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। এতে ঘূর্ণায়মান বায়ুস্তর একটা ছোট্ট অল্প জায়গার মধ্যে ক্রমশ উপরের দিকে উঠে যায়, একে বলে টর্নেডো। যদিও অতি সম্প্রতি বাঁকুড়ার একটা গ্রামে এই ধরনের টর্নেডোর লক্ষণ দেখা গেছে। হ্যাঁ, বজ্রপাত, এর সঙ্গে তো আমরা সকলেই পরিচিত। এর ঝলক এবং এর শব্দ আমরা সবাই দেখেছি। এ কিন্তু আদতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রকাশ প্রাকৃতিকভাবে, এবং এর আঘাতে মানুষ প্রতি বছরই কিছু মারা যায় এবং প্রচুর সম্পত্তিরও ক্ষতি হয়। কিন্তু এই শক্তিও প্রচুর বিদ্যুৎ শক্তির আধার হওয়া সত্ত্বেও কোনো কাজে লাগে না, শুধুই আমাদের ধ্বংস করে। তাহলে প্রকৃতিতে যে শক্তির প্রকাশগুলো ঘটে সে সম্বন্ধে আমরা নিশ্চিত যে তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না বলেই অধিকাংশ দুর্যোগ বা বিপর্যয় প্রাকৃতিক শক্তির এক বিরাট আধার হওয়া সত্ত্বেও তা অনিয়ন্ত্রিত। তাহলে মানুষের ব্যবহারযোগ্য হতে গেলে নিশ্চয়ই নিয়ন্ত্রিত শক্তির প্রয়োজন, যা মানুষ তাকে নিজের কাজে লাগাবে। এই নিয়ন্ত্রিত শক্তির সর্বপ্রথম প্রকাশ নিঃসন্দেহে মানুষের আগুন জ্বালাতে শেখা। আগুন জ্বালাতে শিখেই মানুষ তার খাবার ঝলসে নিতে শিখেছিল, এমনকি জন্তু জানোয়ারের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে আগুনের শিখাকেও ব্যবহার করেছিল। অর্থাৎ আগুন জ্বালানো থেকেই ধরা যেতে পারে নিয়ন্ত্রিত শক্তির ব্যবহার মানুষ প্রথম শিখল। এই যন্ত্রটা কেউ কেউ হয়তো চিনতে পেরেছেন, কেউ পারেননি। এটা বহুদিনের মানুষের এক আকাঙ্ক্ষার প্রথম আত্মপ্রকাশ। তা হলো তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে কি করে রূপান্তরিত করা যায়। হ্যাঁ, এ হলো জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন। এর মাধ্যমেই মানুষ কিন্তু যন্ত্র সভ্যতায় অনেকখানি এগিয়ে যেতে পেরেছিল, কারণ তাপশক্তিকে সরাসরি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তা শিল্পের কাজে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছিল এবং শিল্প বিপ্লবের মাধ্যমে মানুষের জীবনযাত্রার প্রভূত উন্নতি হয়েছে। এই বাড়িটা যদি আমরা নজর করি, আমরা যেটাকে আধুনিক জীবনযাত্রা বলি, তার জিনিসপত্র চারিদিকে ছড়ানো আছে। একটু লক্ষ্য করলেই আমরা দেখব যা আমাদের জীবনযাত্রাকে আধুনিক করেছে বলে আমরা বিশ্বাস করি তার অধিকাংশই কিন্তু বিদ্যুৎ শক্তি নির্ভর। কিছু কিছু যন্ত্রপাতি অন্য শক্তি নির্ভর, যেমন গাড়ি এখনো জীবাশ্ম জ্বালানি পেট্রোলে চলে বা ডিজেলে চলে, কিন্তু তাও আস্তে আস্তে বিদ্যুৎ শক্তি নির্ভর গাড়িতে রূপান্তরিত হতে চলেছে। তাহলে বিদ্যুৎ শক্তি উৎপাদন করাটাই আমাদের লক্ষ্য যদি জীবনযাত্রার মানকে বজায় রাখতে হয়। সমস্যাটা এইখানেই, আমাদের জীবনযাত্রার মানের রাখার জন্যে যেরকম বিদ্যুৎ শক্তির প্রয়োজন, বর্তমানে উৎপাদিত বিদ্যুৎ শক্তির যে প্রযুক্তি তাই কিন্তু আবার তা আমাদের ধ্বংসের কারণ। অর্থাৎ এটা উভয় সংকট। একটু ভেবে দেখি ব্যাপারটা কি। বিদ্যুৎ শক্তি মূলত উৎপাদিত হয় আমাদের কয়লা নির্ভর বা জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো থাকে। তারা যেরকম বিদ্যুৎ দেয় তার সাথে কিন্তু বাতাসে মিশিয়ে দেয় কার্বন ডাইঅক্সাইড, আর এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস সূর্য থেকে আগত তাপকে পৃথিবীর মধ্যে ধরে রেখে পৃথিবীর গড় উষ্ণতাকে বাড়িয়ে দেয়, এবং যার ফলে আস্তে আস্তে বিভিন্ন রকম ভাবে অনেক ঘটনা ঘটে যা জলবায়ু পরিবর্তন বা জীবকুলের রক্ষার জন্য এক চরম সংকটের কারণ হয়ে দাঁড়ায়। এই প্রাণীটি মরু প্রদেশে বরফের উপরে বেঁচে থাকে। ও ওর বরফের উপরে বেঁচে থাকার জন্য প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু বরফ গলে যাচ্ছে। তাহলে কি শুধু সংকটে ও? না, এই বরফ গলে যাওয়ার জন্য যে জল বাড়ছে সমুদ্রে, সেই সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে
যার ফলে সমুদ্র তীরবর্তী শহরগুলো একে একে হারিয়ে যাচ্ছে, যেতে পারে ভবিষ্যতে, সেই শঙ্কার রয়েই গেছে। আমাদের কাছাকাছি সুন্দরবনে ইতিমধ্যেই বেশ কয়েকটা দ্বীপ কিন্তু হারিয়ে গেছে বলে আমরা জানি। তাহলে অস্তিত্বের সংকট শুধু প্রাণীদের নয়, মানুষেরও। এখন কথা হলো, এটা সমাধানটা কি? আমাদের বিদ্যুতের যোগানও লাগবে, অথচ বর্তমান জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ শক্তিতে চলবে না। আবার সেই প্রকৃতির কাছেই আশ্রয় নিতে হয়। মজা হচ্ছে, প্রকৃতি কিন্তু তার ভান্ডার আমাদের কাছে ছড়িয়ে রেখেছে, শুধু আমাদেরকে সেখান থেকে নিজেদের বুদ্ধি প্রয়োগ করে এবং প্রযুক্তি উদ্ভাবন করে তা ব্যবহার করতে হবে। বিভিন্ন শক্তির প্রকাশ প্রতিদিনই প্রকৃতিতে রয়েছে, তাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। সূর্য সকালে ওঠে, অস্ত যায়, যখন ওঠে এবং যখন অস্ত যায় তার মধ্যে ক্রমাগত আলো এবং তাপশক্তি দেয়। এই আলোক শক্তি আমরা অজ্ঞাতেই ব্যবহার করে থাকি সারাদিনের কাজকর্মে, বা তাপশক্তিও ব্যবহার করে থাকি হয়তো অজ্ঞাতেই। কিন্তু এই আলোক শক্তিকে যদি আমরা সৌর বিদ্যুতে পরিণত করতে পারি, তাহলে কিন্তু তা বিদ্যুৎ শক্তি তো দিতে পারে এবং সেই বিদ্যুৎ শক্তি আমাদের কাজে লাগতে পারে। বাতাস বয়, কিন্তু বায়ু টারবাইন দিয়ে সেই বাতাসকে যদি আমরা বিদ্যুতে পরিণত করতে পারি, তাহলেও কিন্তু আবার বিদ্যুৎ শক্তির যোগান পাই। ঠিক সেরকম নদীর গতিবেগ বা সমুদ্রের ঢেউ, এ থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। যেহেতু এই ধরনের উৎপাদিত বিদ্যুৎ সবসময় পাওয়া যাবে এবং পুনর্নবীকরণযোগ্য, সেই জন্য এই ধরনের উৎপাদিত শক্তিগুলোকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি ইংরেজিতে বলা হয়। এই রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি ভবিষ্যতে মুক্তির পথ দেখাবে হয়তো, কিন্তু এটা কি পুরোপুরি সমাধান করবে? সমস্যা ছাড়া তো কোনোদিনই কোনো পূর্ণ সমাধান পাওয়া যায় না, বিশেষ করে প্রযুক্তিবিদদের। সমস্যা হলো, বিদ্যুতের ক্ষেত্রে কিন্তু যোগান এবং বন্টনের মধ্যে একটা সাম্য থাকা খুব জরুরি। তা না হলে প্রচুর পরিমাণে বিদ্যুৎ সঞ্চয়ের একটা ব্যবস্থা থাকতে হবে, তা কিন্তু প্রযুক্তিগতভাবে এখনো নেই। এই যোগান এবং আমাদের ব্যবহার, এই দুটোর মধ্যে সাম্য রাখার জন্য আমরা একটা ব্যবহার করি প্রকৌশল, তাকে বলা হয় গ্রিড। এখন গ্রিডের মধ্যে ব্যাপারটা কি ঘটে সেটার জন্য এই ছবিটা দেখলে বোঝা যাবে। গ্রিডে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ শক্তির যোগান দেয় এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ব্যবহৃত স্থানে চলে যায়। যদি এই সাম্য রাখতে হয়, তাহলে কেউ কম বা কেউ বেশি যাই দিক, সবসময় কিন্তু গ্রিডের একটা নির্দিষ্ট মাত্রায় শক্তির যোগান এবং শক্তির ব্যবহারের মধ্যে সাম্য রাখতে হবে। এই সাইকেল চালানোতে বাচ্চারা যত কম বল দিক না কেন, বড়রা কিন্তু সেই বলটাকে যে প্রয়োজনীয় যা করার তা করে দিচ্ছেন। সমস্যা হচ্ছে, পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে তারা কখন উৎপাদিত হবে সেটা কিন্তু প্রকৃতির খেয়ালে, যখন পাওয়া যাবে তখন, মানুষের যখন প্রয়োজন তখন নয়। তাই গ্রিড সংযুক্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি গ্রিডের সাম্যের ক্ষেত্রে খুব সমস্যা করে। এ ব্যাপারেই এখন প্রচুর গবেষণা সারা পৃথিবী ধরে চলছে। তবে গ্রিড নির্ভর নয়, স্থানীয়ভাবে কোনো শক্তিকে যদি পুনর্নবীকরণযোগ্য শক্তিকে ব্যবহার করতে হয়, সেটা কিন্তু করাই যেতে পারে। জানি না ভবিষ্যতের সমাধান কোন দিকে হাঁটবে, তবে পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার ছাড়া আমাদের যে অন্য কোনো পথ নেই সেটা নিশ্চিত। নমস্কার। The Institute of Science, Education and Culture, ISEC, was established in 1980. The founder secretary of the institute was Professor Murali Mohun Bishwas. The institute publishes a scientific journal of international standard named Indian Science Cruiser with 6 issues in a year. Address of the institute 42B Sheikh Amir Ali Avenue, Kolkata 700017, India. Mail ID isecol1980@gmail.com. মানব সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে কাটিং টুল কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু এই কাটিং টুল কথাটি ঠিক কি এবং এর মানোন্নয়ন কিভাবে সম্ভব,
সে বিষয়ে গবেষণাধর্মী আলোচনা করছেন অধ্যাপক শান্তনু দাস। ধন্যবাদ। আজ দ্য ফোর্থ লেন ইউটিউব চ্যানেলের জন্য আমার এই বক্তব্য। আজকের বক্তব্যে আমি আমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা যে গবেষণার কাজটি করেছিলাম কিছুদিন আগে, সে বিষয়ে আমি সংক্ষিপ্ত উপস্থাপন রাখব। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের যারা অধ্যাপক রয়েছেন বিভিন্ন বিভাগে, তারা বিভিন্ন বিষয়ের উপরে অত্যন্ত সিরিয়াস গবেষণা করে চলেছেন। যদিও কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের স্থাপনা হয়েছিল 1995 সালে, খুব বেশি দিনের পুরনো নয় এই কলেজ, তবুও আমাদের যারা অধ্যাপকেরা রয়েছেন তারা গবেষণার কাজটা কিন্তু খুব নিয়মিতভাবে করে চলেছেন। দ্য ফোর্থ লেন ইউটিউব চ্যানেলের সাথে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে, যাতে এই সমস্ত গবেষণাপত্রগুলোকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন সময় দ্য ফোর্থ লেন চ্যানেলে সম্প্রচারিত করব। এছাড়াও বিভিন্ন সম্মেলন, বিভিন্ন কার্যক্রম যেগুলো আমাদের কলেজে হবে, সেই সমস্তগুলো দ্য ফোর্থ লেন ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে রিপোর্ট আকারে। আজকে আমি বলবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে গবেষণা আমরা করেছিলাম কাটিং টুল ডেভেলপমেন্টের উপরে, তার উপরে একটা সংক্ষিপ্ত বক্তব্য আমি এই সম্প্রচারে রাখবো। আমি এ বিষয়ে সবিশেষ ধন্যবাদ জানাবো অধ্যক্ষ ডক্টর সৌরভ কুমার দাসকে, যিনি অধ্যক্ষ হিসাবে এই কলেজে যবে থেকে জয়েন করেছেন তবে থেকে আমাদের সবাইকে কিন্তু বিভিন্ন বিষয়ে সমর্থন জানিয়ে গেছেন গবেষণা চালিয়ে যাওয়ার জন্য, অন্যান্য যে একাডেমিক অ্যাক্টিভিটি সেগুলোকে সঠিকভাবে রূপায়িত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার মূল বিষয়ে আসা যাক। বিষয় নতুন কাটিং টুল তৈরির গবেষণা বিষয়ক আলোচনা। আলোচনার প্রথমেই আমরা একটু আলোচনা করে নিই মেশিনিং করার যে মূল ব্যাপারটা সেটা নিয়ে। মেশিনিং কিন্তু আসলে নতুন কোনো বিষয় নয়, যে কোনো লোকই এই বিষয়টা সম্বন্ধে সম্যক অবহিত আছে, কিন্তু হয়তো তার যে নাম মেশিনিং সেটা সে নাও জানতে পারে। যেরকম আমাদের বাড়িতে যখন কোনো কাঠের মিস্ত্রি আসে দরজা জানলা তার ফ্রেম তৈরি করে, তখন আমরা দেখি ছেনি বা চিজেল আমরা যাকে বলি সেটা নিয়ে এবং তাতে হাতুড়ি দিয়ে মেরে মেরে বেশ কিছু অবাঞ্ছিত অংশ সে কেটে বার করে দেয়। যেটা বেরিয়ে যায় সেটা দেখবেন একটুখানি প্যাঁচালো মতো, একটুখানি স্পাইরাল টাইপের। সেই জিনিসটারই আমরা নাম বলছি চিপ। আমরা এখানে এই যে চিত্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অংশ যেটা অবাঞ্ছিত অংশ সেটা কিন্তু এই চিপ হিসাবে বেরিয়ে আসছে। আমরা এখানে চিজেল বা ছেনি ব্যবহার করছি, যেখানে আমরা একটা ফোর্স দিচ্ছি, একটা বল প্রয়োগ করছি এবং সেটা একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছে। সেটা হয়ে আমরা এই যে তলটা তৈরি করছি সেটা হচ্ছে আবার একটা মেশিন সারফেস। এবং এই যে চিজেল বা ছেনি সেটাকে কিন্তু একটা নির্দিষ্ট কোণ করে থাকতে হবে। সেই কোণটার নাম হচ্ছে একটা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এবং অন্যটি রেক অ্যাঙ্গেল। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোণের ব্যাপার, যাতে এই দুটি কোণ সবচেয়ে সঠিক পরিমাণে থাকে সেটা কিন্তু আমাদের মেশিনিং সায়েন্টিস্টদের নজর রাখতে হয়। একই রকম ব্যাপার আমরা যখন দেখি যে এই বিষয়টাতে এই যে বাদিকের যে চিত্রটি রয়েছে সেখানে মেশিনিং আমরা করছি একটা রৈখিক গতি দিয়ে, সরল রৈখিক গতিতে এই চিজেল বা ছেনিটা সরে যাচ্ছে। একই রকম জিনিস যদি আমরা একটা ঘূর্ণন গতি সম্পর্ক জায়গাতে চলে আসি, তখন আমরা দেখতে পাই এই বিষয়টা হচ্ছে এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে একটা কাটিং টুল, তাতেও একটা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল থাকবে, তাতেও একটা রেক অ্যাঙ্গেল থাকবে এবং এখানে একটা বেশি ব্যাসের বৃত্তাকার জিনিসকে আমরা কেটে ছোট ব্যাসের বৃত্তাকার জিনিসে তৈরি করব এবং এখানেও একটা অবাঞ্ছিত অংশকে আমরা চিপ রূপে তৈরি করে বাদ দিয়ে দেবো। এইটাই হচ্ছে আমাদের মেশিনিং এর মূল কথা, এটা সবাই জানে হিসাব মতো। অন্য আরেকটা যদি চিত্র আমরা দেখি, এই প্রসেসটাকে বলছি আমরা টার্নিং প্রসেস। এখানে এই যে ডাইরেকশনটা দেওয়া রয়েছে সেই ডাইরেকশনটা নির্দেশ করছে যে এই যে একটা চোঙাকৃতি বস্তু সিলিন্ড্রিক্যাল সারফেস সে ঘুরতে থাকছে এবং এই যে কাটিং টুল সেটা এই ক্ষেত্রে ডান দিক থেকে বাঁ দিকে সরলরৈখিকভাবে ঘুরতে থাকছে, সরলরৈখিকভাবে যেতে থাকছে এবং এই যে সরল রৈখিক গতিবেগটা এটাকেই আমরা বলছি ফিড, FEED। আর এই যে ঘূর্ণন গতি সেখান থেকেই আমি যদি গুণ করি
পাই গুণ ব্যাস ডি গুণ ঘূর্ণন গতি আরপিএম, এবং একে যদি আমি ভাগ করি 1000 দিয়ে, তাহলে আমি পাই কাটিং ভেলোসিটি। কাটিং ভেলোসিটি যাকে আমরা সংক্ষিপ্ত হয় বলি ভিসি। এবং এই কাটিং ভেলোসিটিটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মেশিনিং করার ব্যাপারে। বাকি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফিট, এবং আরেকটা হচ্ছে ডেপথ অফ কাট, যে কতটা পুরু হয়ে আমি এই চিপটাকে তৈরি করছি। মানে অধিক যে ব্যাসার্ধ তার চেয়ে যে আমার মেশিনিং করার পরে যে ব্যাসার্ধ হলো, এ দুটোর যে তফাৎটা সেটাই হচ্ছে আমার ডেপথ অফ কাট বা টি দিয়ে বলছি। এই তিনটেই হচ্ছে মেশিনিং করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমরা এখানে যদি একটা পাশ দিয়ে দেখি, তাহলে এই যে মেশিনিং হচ্ছে সেটাকেই আমরা এই রূপে দেখতে পারবো, যেখানে এই যে একটা তীর চিহ্ন রয়েছে, পাশে ভিসি লেখা রয়েছে, এটা নির্দেশ করছে যে গতিবেগে কাটিং টুলটা এই যে জবটা রয়েছে বা ওয়ার্কপিসটা রয়েছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। আর এই পাশে এই বস্তুটা দেখাচ্ছে, এটা হচ্ছে চিপ হিসাবে বেরিয়ে আসছে। এখন মেশিনিং করতে গেলে আমরা আরেকটা বিষয় নিয়ে খুব ভালো ওয়াকিবহাল হতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে মেশিনেবিলিটি। মানে কি? মেশিনেবিলিটি মানে হচ্ছে কত সহজে আমি মেশিনিং করতে পারবো। সহজ মানে কি? যাতে কত কম আয়াসে আমি মেশিন করতে পারছি। আয়াস মানে কি? কত কম বল প্রয়োগ করে, কত কম শক্তি প্রয়োগ করে আমি এই মেশিনিংটা করতে পারছি, সেটা হচ্ছে একটা বড় জাজমেন্টের জায়গাটা। তাহলে যেখানে আমার খুব কম বল প্রয়োগ করে, কম শক্তি প্রয়োগ করে মেশিনিং করতে পারছি, সেটাকে আমি বলবো অবশ্যই মেশিনেবিলিটি স্টাডির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে কাটিং টেম্পারেচার, অর্থাৎ কতটা তাপমাত্রার বৃদ্ধি ঘটছে মেশিনিং করতে গিয়ে। সেটা যত কম বৃদ্ধি হবে তত আমাদের মেশিনেবিলিটি ভালো হবে। এর পরেরটা হচ্ছে টুলের ক্ষয় বা উইয়ার। যত কম হারে টুলটা ক্ষয়বে তত আমার টুলটার জীবন বেশি হবে, অর্থাৎ টুল লাইফটা বেশি হবে, সেটা আমাদের নজর রাখতে হয়। এর পরের বিষয়টা হচ্ছে সারফেস কোয়ালিটি। যে তলটা তৈরি করছে মেশিনিং এর ফলে, সেই তলটা যাতে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে, সেই তলটা যাতে মসৃণ থাকে যতটা আমার দরকার ততটা, সেটা যদি আমি গ্যারান্টি করতে পারি, তাহলে আমি বলবো আমার সারফেসের গুণগত মান ভালো আছে। আর সবচেয়ে শেষে আমি বলতে পারি যে চিপ যেটা তৈরি হলো, যেটা অবাঞ্ছিত বস্তু আমি চিপ হিসাবে বার করে দিলাম, সেইটা যদি একটা ফেভারেবল আমাদের যেটা দরকার আকাঙ্ক্ষা যেটা, সেই ধরনের রূপের যদি চিপ তৈরি হয়, তাহলে আমি বলবো এটি সবচেয়ে ভালো মেশিনেবিলিটি দিল। অর্থাৎ খুব কম ফোর্স লাগলো বা বল প্রয়োগ লাগলো বা শক্তি প্রয়োগ করতে হলো, কম তাপমাত্রা বৃদ্ধি ঘটলো, টুলের জীবন বেশি হলো, অর্থাৎ টুলের ক্ষয় খুব কম হারে হলো, যে তলটা তৈরি হলো সেটা খুব সুন্দর হলো, আমাদের যেটা অভিপ্রায় সেটাই হলো। এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি বুঝতে পারবো যদি আমার যে চিপটা তৈরি হলো সেটা আমাদের অভিপ্রেত বা যেটা আমার দরকার ঠিক সেরকম হলো আর কি। এবারে আমি আসি যে একটা নতুন যে কাটিং টুল আমরা তৈরি করতে চলেছি বা তৈরি করতে চাই, সেটার দরকারটা কি? প্রথম দরকারটা হচ্ছে আমি এমন একটা কাটিং টুল তৈরি করব যেটা অতি উচ্চ উৎপাদনশীলতা দেবে, অর্থাৎ হাই প্রোডাক্টিভিটি সেটা দেবে। সেটা কিভাবে দেবে? যেহেতু মেশিনিং মানেই হচ্ছে অবাঞ্ছিত বস্তুকে আমি কেটে বার করে দেবো চিপের রূপে, সুতরাং যত বেশি আমার মেটেরিয়াল, অবাঞ্ছিত মেটেরিয়ালটা খুব তাড়াতাড়ি বার করে দিতে পারবো, তত বেশি আমি উৎপাদনশীলতা পাবো। সেটা হচ্ছে একটা মূল জায়গা যেখানে আমি নতুন কাটিং টুল তৈরির একটা দিকে যাব। দ্বিতীয়টা হচ্ছে, ধরা গেল কোনো একজন মেটেরিয়াল সায়েন্টিস্ট এমন একটা মেটেরিয়াল তৈরি করলো ভীষণ শক্ত, ভীষণ ঘাতসহ ইত্যাদি, তাহলে সেই যে কাটিং টুল যে আমার লাগবে ওই জবটাকে আমার একটা নিজস্ব শেপ ইত্যাদি দেওয়ার জন্য, তার জন্য কাটিং টুলটা আমার সঠিক হতে হবে। এবার সাধারণ নিয়ম হচ্ছে মেশিনিং করার জন্য যে কাটিং টুলটা লাগে তার যে শক্ত ভাবটা থাকে, অর্থাৎ হার্ডনেস যতটা থাকে, তার কাঠিন্য জবের বা ওয়ার্কপিসের যে কাঠিন্য তার অন্তত 1.5 থেকে 2 গুণ হতেই হবে। তাহলে এমন একটা জব আমার তৈরি হলো, এমন একটা মেটেরিয়াল আমার নতুনভাবে তৈরি হলো, এমন একটা পদার্থ তৈরি হলো যেটা হচ্ছে ভীষণ শক্ত, তার চেয়ে শক্ত আমি কাটিং টুল পাচ্ছি না, তাহলে কিন্তু আমি এইরকম মেশিন করতে পারবো না। তাহলে সেটাও একটা চ্যালেঞ্জ একটা যে কোনো মেশিনিং সায়েন্টিস্টের, যে সে এমন একটা কাটিং টুল তৈরি করবে যেটা এই ধরনের ডিফিকাল্ট টু মেশিন মেটেরিয়ালস বা অতি কঠিন মেটেরিয়ালকেও সে মেশিন করতে পারবে। তার জন্য আমাদের আরো কিছু পদ্ধতি আছে যাকে আমরা বলি যে নন ট্র্যাডিশনাল মেশিনিং প্রসেস। যেরকম আমি লেজার মেশিনিং দিয়ে করতে পারি, প্লাজমা আর্ক মেশিনিং দিয়ে করতে পারি, ইলেকট্রিক ডিসচার্জ মেশিনিং দিয়ে করতে পারি, আমি অ্যাব্রাসিভ জেট মেশিনিং দিয়ে করতে পারি, এমনকি ওয়াটার জেট মেশিনিং দিয়ে আমি করতে পারি,
রাসায়নিকভাবে কেমিক্যাল মেশিনিং যে করতে পারি, এগুলো তো আছেই। কিন্তু আমি যদি এই ধরনের কনভেনশনাল মেশিনিং করতে চাই, যেরকমটা আমি দেখাচ্ছি, যেখানে অতিরিক্ত অবাঞ্ছিত যে পদার্থটা আছে সেটা আমি চিপ হিসাবে কেটে বার করে দেবো, তাহলে কিন্তু আমার অবশ্যই কাটিং টুল এমন একটা তৈরি করতে হবে যা হচ্ছে 1.5 থেকে 2 গুণ অন্তত বেশি কঠিন হবে ওয়ার্কপিস মেটেরিয়ালের থেকে। এটা একটা অন্যতম জায়গা যেখানে আমার কাটিং টুল তৈরির একটা সবসময় দরকার হয়ে থাকছে। এরপরে যেটা আসছে, একটা কাটিং টুল হতে হবে সুলভ এবং সেটা সহজলভ্য। এই দুটোই কিন্তু আমার দরকার একটা নতুন কাটিং টুল তৈরি করার বিষয়। না, এখন যখন আমি নতুন একটা কাটিং টুল তৈরি করতে চাইছি, আমার কাটিং টুলের কিন্তু বেশ কিছু গুণাগুণ এবং বৈশিষ্ট্য আমার থাকতেই হবে। সেগুলো দেওয়া হয়েছে কি কি? প্রথম হচ্ছে হাই কম্প্রেসিভ স্ট্রেস, অর্থাৎ আমি যদি চাপ দিই, সেই চাপের একটা খুব বেশি অংশ তার কিন্তু সহ্য করার ক্ষমতা থাকতে হবে, এবং যদি সে না ভাঙে সেই পরিমাণে সহনশীলতা তার থাকতে পারে, যেটাকে আমরা বলছি পরিভাষায় ট্রান্সভার্স রাপচার স্ট্রেংথ, সে সহজেই যাতে না ভেঙে যায়। এছাড়া থাকতে হবে অতিরিক্ত কাঠিন্য অর্থাৎ হার্ডনেস এবং ঘাত সহতা অর্থাৎ টাফনেস। তার সঙ্গে থাকতে হবে এনাফ ফ্র্যাকচার টাফনেস, অর্থাৎ কোনো ফাটল বা কোনো ক্র্যাক যদি থেকে থাকে সেইটা যাতে বেশি না হয়, যদি ক্র্যাক তৈরি হয়েই যায় সেটা যাতে আর না নড়তে পারে সেরকম একটা ব্যবস্থা করা, অথবা ব্যবস্থা করা যাতে ক্র্যাক নাই হয় একদম। তো এই ধরনের গুণাগুণও কিন্তু আমার মেটেরিয়ালের মধ্যে থাকতে হবে। এছাড়া আমার থাকতে হবে কেমিক্যাল স্টেবিলিটি, অর্থাৎ রাসায়নিকভাবে এ যেন স্থায়ী হয়। এছাড়া থাকতে হবে যে ওয়ার্কপিসের সঙ্গে সংযোগ করে যখন কাটিং টুলটা মেশিনিং করছে, অর্থাৎ অবাঞ্ছিত মেটেরিয়াল বাদ দিচ্ছে, সেই সময় যাতে কোনো রকম ওয়ার্কপিস মেটেরিয়াল বা টুল মেটেরিয়ালের মধ্যে কোনো রাসায়নিক সংযোগ না হয়, কোনো রকম লেগে থাকার ব্যাপারটা না হয়, কোনো রকম অ্যাডহার যেন না করে থাকে, এবং ডিফিউশনও যেন না হয়, যাতে ওয়ার্কপিস বা কাটিং টুল একে অন্যের মধ্যে মেটেরিয়াল কিছু পাঠিয়ে দিল সেটাও যেন না হয়। এছাড়া থাকতে হবে আমার তাপীয় পরিবহন ক্ষমতা, এটা বেশি থাকতে হবে কাটিং টুলের মধ্যে। এর ঘনত্ব বেশি হওয়া বাঞ্ছনীয় এবং এর স্থিতিস্থাপকতাটা বেশি হওয়া বাঞ্ছনীয়, এবং সবশেষে এটা সহজ এবং সুলভ এবং সহজলভ্য হতে হবে তাকে। তো এই যে পদার্থের ধর্মগুলো বা এগুলো বলা হলো, বৈশিষ্ট্যগুলো বলা হলো, এগুলো কিন্তু একটা কাটিং টুলের থাকা দরকার। তো এই কথাটা মাথায় নিয়ে কিন্তু আমাদের নতুন কাটিং টুল তৈরির দিকে এগোতে হবে। এখন এগোতে গিয়ে সবসময় আমরা একটুখানি পিছনের দিকে তাকাই, অর্থাৎ আমরা একটু ইতিহাসটা দেখি যে কিভাবে আমাদের এই কাটিং টুলগুলো তৈরি হয়েছে বা তৈরি হওয়ার পদ্ধতি হয়েছে। তাকাতে গিয়ে আমি যদি ইতিহাসের পাতারে অনেক পিছনের দিকে চলে যাই, তখন আমাদের কিন্তু চলে যেতে হবে পুরনো প্রস্তর যুগে অথবা নব্য প্রস্তর যুগে। সেই সময় কিন্তু যে আদিম মানুষ ছিল তাদেরকে কিন্তু এক ধরনের টুল নিয়েই লড়তে হতো বন্য জন্তুদের কাছ থেকে নিজেদের রক্ষা করতে, অথবা অন্য কোনো গোষ্ঠীর সাথে লড়াই করে নিজেকে রক্ষা করতে। এই যে বিষয়গুলো থাকছে, অথবা আরো কিছু হতে পারে, কোনো হয়তো জানোয়ারকে তারা শিকার করেছে, তার যে কেটে তার মাংস বার করতে হবে ইত্যাদি, তার জন্য কিন্তু আমার কাটিং টুলের প্রয়োজন আছে। এবং সেই সময় কাটিং টুল মানেই হচ্ছে কিছু পাথরের টুকরো, এবং সেই পাথরের টুকরোগুলো যদি শানিত হয়, তাতে যদি সুচালো ভাব থাকে, তবেই কিন্তু তাদের অভিজ্ঞতায় তারা বুঝে গিয়েছিল যে তাতে কিন্তু আমার কাটিং পাওয়ার বাড়বে, খুব সহজে মেশিনেবিলিটি হবে, খুব সহজে আমি প্রতিরক্ষাকে উন্নত করতে পারবো, অন্যদের সাথে লড়াই করতে পারবো সহজে। এই জিনিসগুলো কিন্তু তারা শিখে গিয়েছিল। আমি পরবর্তী কিছু স্লাইডে দেখাবো যে কি কি ভাবে আদিম মানুষ এরকম সুচালো প্রস্তরখণ্ড বার করতে পেরেছিল। পরবর্তীকালে আমরা আসলাম কপার এজে, যখন কপার কিন্তু আমরা জানি যে প্রথম ধাতু যা আদিম মানুষ বা পরবর্তীকালের মানুষ আবিষ্কার করতে পেরেছিল, এবং সেই কপার আবিষ্কারের পরে আস্তে আস্তে কিন্তু ব্রোঞ্জ আবিষ্কৃত হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পাথর থেকে আমরা ব্রোঞ্জের কঠিন দশাকে ব্যবহার করেছি টুল হিসাবে। এরও পরবর্তীকালে মানুষের আবিষ্কার, অতি গুরুত্বপূর্ণ আবিষ্কার, সেটা হচ্ছে লোহার আবিষ্কার বা ইস্পাতের আবিষ্কার। আমরা জানি ইস্পাত হচ্ছে লোহা এবং কার্বন, মূলত এই দুইটা একটা সংকর ধাতু, সংকর মিশ্রণ। এবং শুধু কার্বন নয়, এর মধ্যে কিন্তু আরো বিভিন্ন ধরনের আমরা ধাতু সংকর পদার্থ মিশিয়ে এই ইস্পাতের ধর্ম বা বৈশিষ্ট্য বা গুণাগুণকে আমাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। সেই জন্য আমরা কিন্তু এখনো এই লৌহ যুগেই বসবাস করছি, যদিও লৌহ যুগের যে সমস্ত কাটিং টুলগুলো আমরা পেয়েছিলাম সেখানে কিন্তু খুব বেশি গতিতে আমরা কাটার দিকে যেতে পারছিলাম, অর্থাৎ উৎপাদনশীলতা আমরা খুব বেশি পাচ্ছিলাম না পেতে। তখন আমাদের আসছি
সিরামিক কাটিং টুলের ডেভেলপমেন্টের জায়গাটা। সিরামিক কাটিং টুল অর্থাৎ কোনো ধাতু, তার অক্সাইড, তার কার্বাইড, তার নাইট্রাইট অথবা কার্বোনাইট্রাইট বা অক্সিক্লোরাইড ইত্যাদি। তো সেইগুলো যেগুলো খুব ভালো এই যে কাটিং টুলের বৈশিষ্ট্যগুলো দিচ্ছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারছি কাটিং টুল হিসাবে অতি বেশি উৎপাদনশীলতা পাওয়ার জন্য, অথবা অতি উচ্চ কাঠিন্য এবং ঘাতসহতা যুক্ত ওয়ার্কপিস ম্যাটেরিয়ালকে মেশিন করার জন্য। এখন আমরা দেখছি এখানে এই স্লাইডটা দেখাচ্ছি যে নিওলিথিক এজে অর্থাৎ নব্য প্রস্তর যুগে কিভাবে আদিম মানুষ বিভিন্ন রকম ভাবে একটা শানিত বা সুচালো পাথরের টুকরো বানাতে পারছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় মোটা সোটা সাইজের যে সমস্ত পাথরের টুকরো রয়েছে, এক হাতে সেটা ধরা হলো, অন্য হাতে আরেক টুকরো এরকম পাথর ধরা হলো, এবং একটা নির্দিষ্ট কোণ করে আমি যদি আঘাত করি এই বাঁ হাতে ধরা পাথরটার উপরে, তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু টুকরো বেরিয়ে আসবে এবং সেইগুলো এরকম ফ্লেক আকার বেরিয়ে আসতে পারে, যেখানে একটা বা দুটো বা ততোধিক বিভিন্ন রকম সুচালো ধারালো এজ থেকে যাবে, ধারালো আকার চলে আসবে। এবং এই সুচালো জিনিসগুলোকে নিয়ে মানুষ খুব সহজেই কাটিং টুল হিসাবে ব্যবহার করতে পারত। অনেক ক্ষেত্রে এটার সাথে বড় বড় গাছের ডাল, সেটাকে বিভিন্ন রকম সরু সরু লতা পাতা দিয়ে বেঁধে সেটাকে বল্লমের মতো ব্যবহার করতে পারতো। কোনো কোনো ক্ষেত্রে এটাকে নিজে হাতে নিয়ে চামড়া ছাড়ানো বা চামড়া থেকে মাংস ছাড়ানো এসবগুলো করতে পারতো। এইভাবে কিন্তু এই সুচালো যে প্রস্তর খণ্ডগুলোকে ফ্লেক আকারে পেয়ে তারা তাদের যে কাটার ক্ষমতা, তাদের যে নিজের প্রতিরক্ষা, এই জিনিসগুলোকে অতি সুন্দরভাবে বাড়িয়ে তুলতে পেরেছিল। এই ডান দিকের চিত্রটা আমরা দেখাচ্ছি এরকম আরো একটা ধরন, যেখানে একটা বড় পাথরের খণ্ডকে একটা নির্দিষ্ট কোণে যখন আঘাত করা হচ্ছে, তখনও এখানে এরকম সুচালো ফ্লেক ফর্মে প্রস্তর খণ্ড বেরিয়ে আসছে, যেগুলোকে মানুষ পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করেছে টুল হিসেবে। এখানে আমি দেখাচ্ছি যে বিভিন্ন যে সভ্যতা রয়েছে, অতি প্রাচীন সভ্যতা, যে সভ্যতার বয়স প্রায় আজ থেকে 4000-5000 বছর আগে, সেখানে চৈনিক সভ্যতা রয়েছে, সেখানে কেনিয়া অর্থাৎ আফ্রিকার সভ্যতা রয়েছে, ভারতীয় সভ্যতা রয়েছে, সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, এছাড়া ইউরোপেরও বেশ কিছু সভ্যতাতে দেখা গেছে, এমনকি ভিয়েতনাম আর অন্যান্য জায়গায় দেখা গেছে বিভিন্ন ধরনের কুড়ুল বা এই ধরনের জিনিসের জন্য কিরকম ওরা সুচালো প্রস্তর খণ্ডকে ব্যবহার করেছিল বিভিন্ন কাজের জন্য আর কি। এছাড়াও একদম নিচে ডান দিকের যে ডায়াগ্রামটা আমি এখন দেখাচ্ছি, সেই ডায়াগ্রামে দেখানো হচ্ছে যে বিভিন্ন রকম হাড়ের টুকরো বা বিভিন্ন রকম গাছের কাঠ, সেগুলো কিন্তু সুচালো অংশগুলোকে নিয়ে মানুষ তখন চেষ্টা করেছিল টুল হিসাবে ব্যবহার করতে, বা কোনো এরকম প্রস্তর খণ্ডের পিছনে একটা লাঠি হিসাবে যেরকম বলম আমরা ব্যবহার করি, সেরকম ভাবে এটাকে তৈরি করতে। তো আমরা যখন এই প্রস্তর যুগের সমস্ত এই টুলগুলোকে দেখলাম, তারপরে আমরা চলে আসছি কপার এজে অর্থাৎ তাম্র যুগে। সেই তাম্র যুগের বয়স কিন্তু আজ থেকে নয়, আমাদের খ্রিস্টপূর্ব 4000 থেকে 4500 বছর আগে কোনো কোনো অঞ্চলে পৃথিবীতে এই ধরনের তাম্র যুগ পাওয়া গিয়েছিল। এবং পরবর্তীকালে তাম্র যুগের শেষের দিকে এসে আমরা কিন্তু ব্রোঞ্জ টুল পেয়েছিলাম, যেগুলো টুল হিসেবে মানুষ ব্যবহার করতে শিখেছিল। এবং সেই সময় পর্যন্ত মূল যে গতিগুলো পাওয়া দরকার একটা মেশিন চালাতে বা এই মেশিনিং করতে, সেইগুলো কিন্তু হয় আমাদের যাদেরকে আমরা অনেক সময় শ্রমিক বা আমরা অন্যভাবে কিছু বলতে পারি, শ্রমিক হিসেবে মানুষ লাগতো, বা আমরা স্লেভ হিসাবে যাদেরকে বলেছি অনেক সময় কৃতদাস হিসেবে তাদেরকে লাগতো, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা ঘোড়া, বলদ, ষাঁড় এসব দিয়েও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা গতিগুলোকে সঞ্চার করতে পেরেছি, যাতে আমাদের কার্যকারণটা একটু বেটার হয়েছে, একটু ভালো হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে লোহার আবিষ্কার প্রায় হয়েছে 1000 খ্রিস্টপূর্বাব্দে। তো সেই সময়ে লোহার আবিষ্কারের সাথে সাথে ইস্পাত চলে এলো, এবং ইস্পাত আবিষ্কারের সাথে সাথে ব্রোঞ্জ টুলগুলো কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়লো। ইস্পাতের বিভিন্ন টুল আমরা দেখলাম এবং সেগুলো আস্তে আস্তে বেশি বেশি করে ব্যবহৃত হতে শুরু করলো, এবং আমরা যে সমস্ত যন্ত্রপাতি মেশিনারিগুলো পেলাম, সেগুলো আস্তে আস্তে শুধু শ্রমিক নয় বা শুধু কৃতদাস নয়, তার সাথে সাথে গরু, ঘোড়া, বিভিন্ন রকম ষাঁড়, বলদ এসবদের নিয়েও বিভিন্ন মেশিনের যে সমস্ত গতিগুলো দরকার সেগুলো আসতে শুরু করলো। তার পরবর্তী যুগে আমরা পেয়েছিলাম বায়ু চালিত মেশিন, আমরা পেয়েছিলাম জলবাহিত বা জলশক্তি দিয়ে মেশিন চালানো, এই ধরনের আমরা পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা বিদ্যুতের ব্যবহার পেলাম, এবং তারও আগে আমরা বাষ্পচালিত ইঞ্জিন আমরা পেলাম। এবং এইগুলো পাওয়ার সাথে সাথে কি হলো, আমার একটা মেশিন যে চলছে তার যে গতিবেগ, সেই গতিবেগের মাত্রাটা বেড়ে গেল।
যেই গতিবেগের মাত্রাটা বাড়লো তার সাথে সাথে দরকার হয়ে পড়লো যে সেইটার উপযোগী কাটিং টুলকে তৈরি করার ভীষণ প্রয়োজন হলো। নাহলে সঠিক কাটিং টুল না হলে আমি মোটেই সঠিকভাবে আমি মেশিনিং করতে পারছি না। তাহলে ওই বেশি গতি আমার মেশিন দিলেও আমার কাটিং টুল সঠিক না হলে আমি সঠিক উৎপাদনশীলতা পেতে পারছি না। সেটা হচ্ছে একটা সমস্যার জায়গা। সেই সমস্যাটা সমাধানের জন্য প্রচুর লোক তখন, প্রচুর বিজ্ঞানী সেই সময় কাজকর্ম শুরু করে দিল। এবং আমরা দেখেছি যে এই কৃতদাস, মানুষ এবং ঘোড়া ইত্যাদি, এবং পরবর্তীকালে বায়ুশক্তি এবং জলশক্তি দিয়েই কিন্তু আমাদের সেই সময়কার যে মেশিনারিগুলো সেগুলো আমাদের চলতে শুরু করেছিল। পরবর্তীতে কি হলো, যখনই আমাদের সভ্যতার অগ্রগতি ঘটতে থাকলো, আমাদের প্রত্যেকটা মেশিন টুল বা যন্ত্রপাতির ক্যাপাসিটি বাড়তে থাকলো, তার গতিবেগ বাড়তে থাকলো, তার সঙ্গে সঙ্গে আমার দরকার হয়ে গেল সঠিক কাটিং টুল, তার জ্যামিতিক যে বিভিন্ন কৌণিক বিষয়গুলো রয়েছে সেইগুলোকে সঠিকভাবে নিরূপণ করা, এবং টেকনোলজি যে কোন মেটেরিয়াল থাকবে, তার সঙ্গে আরো কি কি টেকনোলজি লাগবে, কি কি প্রসেস হবে সেগুলোকে তৈরি করা। এইগুলো ভীষণ রকমভাবে প্রয়োজন হয়ে গেল। আমরা জানি পরবর্তীতে যেটা হলো 1699 খ্রিস্টাব্দে স্যাভারি এবং নিউকোমেন প্রথম কিন্তু বাষ্পচালিত ইঞ্জিনের একটা আবিষ্কার করলেন। এটা হচ্ছে একটা মাইল ফলক আমাদের বিজ্ঞানের ইতিহাসে বা সভ্যতার ইতিহাসে। পরবর্তীকালে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী জুড়ে এই যে বাষ্পচালিত ইঞ্জিনগুলো তার প্রভূত পরিমাণে উন্নতি ঘটল। এবং আমরা জানি যে বিভিন্ন সময় যে স্যাভারি নিউকোমেন যে বাষ্পচালিত ইঞ্জিন করেছিল তার প্রভূত উন্নতি সাধন করেছিলেন টমাস আলভা এডিসন, এবং তারও পরবর্তীতে আমাদের জেমস ওয়াট। সেই হিসাবে যেটা হলো বিভিন্ন রকম বাষ্পচালিত ইঞ্জিন বা বাষ্পচালিত যন্ত্রপাতি, মেশিনারি আমাদের তৈরি হয়ে গেল। তাহলে ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের কাছে হাই কার্বন স্টিল অর্থাৎ উচ্চ কার্বনযুক্ত ইস্পাত ছাড়া আর কোনো কাটিং টুল নেই আমাদের হাতে। এবং সেই কাটিং টুল দিয়ে আমরা খুব বেশি হলে 3 থেকে 5 মিটার প্রতি মিনিট এই গতিবেগে কাটতে পারছিলাম, এবং অধিকাংশটাই হচ্ছিল ম্যানুয়াল অপারেশন, একজন মানুষ নিজে হাতে এই কাজটা করছিল। কিন্তু যখনই আমরা চলে আসছি আস্তে আস্তে আরো একটু বেশির দিকে, 1870 থেকে 1910, ঊনবিংশ শতাব্দীতে যখন আমরা বিংশ শতাব্দীর দিকে ঢুকছি, সেই সময় মানে যেটা আজ থেকে জাস্ট 120 থেকে 150 বছরের মধ্যে, তখন প্রথম হাই স্পিড স্টিল অর্থাৎ উচ্চ গতিসম্পন্ন ইস্পাতের টুল তৈরি হলো। এবং এইটা হওয়ার সাথে সাথে যেটা দেখলাম, আমাদের গতিবেগটা বেড়ে গেল 10 থেকে 20 মিটার প্রতি মিনিটে। অর্থাৎ যে 3 থেকে 5 মিটার প্রতি মিনিট ছিল সেখান থেকে কিন্তু আমাদের প্রায় 6-7-8 গুণ বেড়ে গেল গতিবেগ, যেটা দিয়ে আমি এই মেশিনিং করতে পারছি। এর সাথে সাথে যখন আমরা 1923 সালের দিকে চলে গেলাম, ইতিমধ্যে কিন্তু আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের যুদ্ধের জন্য বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র তৈরি করতে হচ্ছে, তার জন্য মেশিনিং করার গতি আমাদের বারবার প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। বহু লোক সারা বিশ্ব জুড়ে কাজ করে যাচ্ছে যে কিভাবে কাটিং টুলের উন্নতি সাধন করা যায়। আমরা দেখছি 1923 সাল নাগাদ মলিবডেনাম, ভ্যানাডিয়াম, কোবাল্ট এই সমস্ত যে পদার্থগুলো সেগুলো আমাদের উচ্চ গতিসম্পন্ন ইস্পাত অর্থাৎ HSS টুল, হাই স্পিড স্টিল, তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তাতে করে দেখা যাচ্ছে এই যে কাটিং এর যে গতিবেগটা সেটা এই 10-20 মিটার প্রতি মিনিট থেকে বেড়ে গেল 50-60 মিটার প্রতি মিনিট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি এই গতিবেগটা অত্যন্ত কম গতিবেগ। শুধুমাত্র ড্রিলিং, যেখানে গর্ত করার জন্য আমরা ড্রিল ইউজ করি, সেই অপারেশনসগুলো ছাড়া আমরা কিন্তু এই হাই স্পিড স্টিল বা যেটাকে আমরা বলছি অতি গতিবেগ সম্পন্ন ইস্পাত, সেগুলোর ব্যবহার প্রায় হচ্ছেই না। এবং আজকালকার দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এই হাই স্পিড স্টিল এর নামকরণ করে নেওয়া উচিত লো স্পিড স্টিল। কিন্তু আমরা জানি যে কানা ছেলের নাম পদ্মলোচন হতে কারোরই কোনো আপত্তি থাকে না। ঠিক সেরকম আমরা আজকের দিনে দাঁড়িয়েও এই হাই স্পিড স্টিলকেও হাই স্পিড স্টিলই বলছি, লো স্পিড অর্থাৎ কম ক্ষমতাযুক্ত ইস্পাত বলছি না। আমরা দেখে নেব পরে কিভাবে আমরা এই উচ্চ গতিসম্পন্ন আর অন্যান্য কাটিং টুলের কিভাবে তার প্রয়োগ হলো, কিভাবে তার আবিষ্কার হলো, আমরা একটা পরবর্তীকালে দেখছি। তার আগে আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যে আবিষ্কার হয়ে গেল ইলেকট্রিসিটি। আমরা জানি সেই পাগল বিজ্ঞানী, আতপাগলা টাইপের বিজ্ঞানী, সবাই সেটাই হলেই পরিচিত ছিল, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। আমরা জানি তিনি একটা তামার তার দিয়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন একটা বজ্রপাতের দিনে, বজ্রবৃষ্টি হচ্ছিল, সেই সময় উনি এই তামার তার দিয়ে একটা সুতো তৈরি করে ঘুড়ি ওড়াচ্ছেন। হঠাৎ করে একটা বাজ এই ঘুড়িটাকে স্পর্শ করে এবং সেই তামার তারের মধ্যে দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ এসে তাকে
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে আঘাত করে। উনি বেশ কয়েকদিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, বাঁচবেন কিনা সন্দেহ ছিল। কিন্তু এই যে একটা পরীক্ষা, এই যে একটা পাগল টাইপের যে বিজ্ঞানী, তার যে পরীক্ষা, সেটাই কিন্তু একটা দিক উন্মোচন করে দিল যে বিদ্যুৎ শক্তিটা যে একটা আছে। তখন কিন্তু লোকে জানতো না এটা আছে বিদ্যুৎ শক্তি, তারা ভাবলো কোনো একটা অতিপ্রাকৃত শক্তি ওই তারের মধ্যে দিয়ে এসে তাকে আঘাত করেছে। কিন্তু পরবর্তীকালে এই যে একটা রিপোর্ট, এই যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন করলেন যে এরকম একটা প্রচন্ড আঘাত এলো, এই বাজ পড়েছিল তার মধ্যে দিয়েই, এইখান থেকে আস্তে আস্তে আমরা দেখলাম লুইগি গ্যালভানি 1786 সালে, আলেকজান্দ্র ভোল্টা 1800 সালে, ওম 1826 সালে এবং পরবর্তীকালে এম্পিয়ার ইত্যাদি, এরা কিন্তু পুরো বিদ্যুৎ, তার প্রকৃতি, তার যে সূত্র, সমস্ত কিছু আবিষ্কার করে ফেললেন। শেষ পর্যন্ত আমরা দেখলাম এই বিদ্যুতের একটা প্রয়োগ চলে আসলো, যেটা ভিয়েনা এক্সিবিশনে 1873 সালে প্রদর্শিত হলো, যেখানে এই বিদ্যুৎ চালিত একটা মেশিন টুল, এই মেশিনিং করার একটা যন্ত্র, সেটাকে দেখানো হলো, প্রদর্শিত হলো সেটা। এর পরবর্তীতে 19 শতাব্দীতে একদম শেষের দিকে এসে আমরা দেখলাম এই বাষ্পচালিত ইঞ্জিনগুলো পাল্টে গেল বিদ্যুৎ চালিত ইঞ্জিনে। আমরা জানি এখন অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎ চালিত ইঞ্জিনই আমরা সবচেয়ে বেশি ইউজ করছি, যে কোনো জায়গায়, যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো জায়গাতে। কিন্তু এইটা বিদ্যুতের ব্যাপারটা আসার সাথে সাথে আরেকটা জিনিস দরকার পড়লো, যে বিদ্যুৎটাকে তৈরি করতে হবে। কি করে তৈরি হবে সহজে বিদ্যুৎ? ভোল্টা আবিষ্কার করেছিল শুষ্ক কোষ, যেটা আমরা আজকালকার দিনে ব্যাটারি, বিভিন্ন ধরনের ব্যাটারি হিসেবে আমরা পাচ্ছি। কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে যখন বিদ্যুৎ দরকার, তখন কিন্তু শুষ্ক কোষের একটা সীমাবদ্ধতা রয়েছে। তার জন্য আমার দরকার টারবাইন। তাহলে এই ধরনের টারবাইন ফার্স্ট দেখা গেল পার্সন্স টারবাইন প্রদর্শিত হলো 1888 সালে। কিন্তু 1900 সালে 12 বছর লেগেছিল 1 মেগাওয়াট শক্তিসম্পন্ন টার্বো অল্টারনেটর পার্সন এটা প্রদর্শিত করলেন 1900 সালে। 12 বছর লাগলো পার্সনের যে প্রথম টারবাইন, তার থেকে 1 মেগাওয়াট সম্পন্ন টারবাইন। আজকালকার দিনে 1 মেগাওয়াটটা কিছুই না। আমরা যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখি, সেগুলো মোটামুটি যেগুলো আছে কম ক্ষমতা সম্পন্ন, সেগুলোতে 220 মেগাওয়াট পাই। সুপার আসছে সেখানে 1000 মেগাওয়াট, এরকম নাকি বিদ্যুৎ তৈরির ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় 1900 সালে দাঁড়িয়ে, আজ থেকে জাস্ট 120 বছর আগে, ওই প্রথম পার্সনের 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির ক্ষমতা সম্পন্ন টারবাইন চলে এসেছিল। তার সাথে অবশ্যই অল্টারনেটর লাগছিল, কারণ টারবাইন ঘুরবে, অল্টারনেটর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল যন্ত্র, সেই বিদ্যুৎটা তৈরি করবে। এটার সঠিক যদি সিনক্রোনাইজেশন না হয়, তাহলে কিন্তু বিদ্যুৎ তৈরি ঠিকমতো হবে না। তাহলে বিদ্যুৎ তৈরি এবং তার সাপ্লাই যখন সুন্দরভাবে হলো, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চালিত মেশিন টুল তৈরি হলো, সঙ্গে সঙ্গে এই মেশিন টুলগুলোর ক্ষমতা অনেক বাড়লো, মেশিন টুলগুলোর বিভিন্ন দিকে সেগুলোকে আরো উন্নত করার জায়গাটা তৈরি হয়ে গেল। তার সাথে সাথে আরো বেশি বেশি করে দরকার হয়ে পড়লো আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন কাটিং টুল তৈরি করার। আমি এবার আসছি যে কাটিং টুল তৈরির ইতিহাসটা ছোট্ট করে একটু দেখে নেওয়া যাক। আমি আগেই বলেছি আমাদের কাটিং টুল তৈরির, মডার্ন কাটিং টুল তৈরির ইতিহাসটা জাস্ট 120-150 বছরের পুরনো। এখানে আমরা দেখতে পাচ্ছি 1900 সাল যখন হাই স্পিড স্টিল টুলটা বহুল পরিমাণে ব্যবহার হতে শুরু করেছে। 1870 সালে হাই স্পিড স্টিলের প্রাথমিক ভার্সন পরীক্ষাগারে তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো পরীক্ষাগারে তৈরি হওয়া, সেগুলো আরো উন্নতি করে করে যখন ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে আসতে শুরু করলো, সেখানে কিন্তু আমরা দেখলাম প্রায় 20-30 বছর লেগে গেছে। 1900 সাল নাগাদ HSS টুল, হাই স্পিড স্টিলই আমাদের সবচেয়ে বহুল প্রচলিত টুল হিসেবে ছিল। যদিও হাই কার্বন স্টিলও সেই সময় ছিল, এখনো আছে। আমরা যখন বলছি একটা চিজেল, আমরা এখন দেখছি একটা চিজেল দিয়ে আমরা কাঠ কাটছি বা একটা লোহার বা ইস্পাতের কিছু জিনিস তৈরি করছি হাতে করে করে, তখনও কিন্তু আমরা সেখানে এই যে উচ্চ কার্বন যুক্ত অতি কঠিন ইস্পাত তৈরি করছি এবং তাকে ব্যবহার করছি, এখনো সেটা করছি। কিন্তু যখনই আমি উচ্চ ক্ষমতা সম্পন্ন জিনিসে যাচ্ছি, উচ্চ উৎপাদনশীলতা যাচ্ছি, তখন কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি 1900, 1910, 1920 এই সময় চলে আসছে HSS, তারপরে বিভিন্ন কাস্ট অ্যালয়, সুপার HSS, এই ধরনের জিনিসগুলো চলে আসছে। এবং আমরা দেখছি প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হয়ে গেল এই 1910 থেকে 1920-র মধ্যে। তার পরবর্তীকালে আমরা 1930-এ দেখছি যে সিন্টার্ড কার্বাইড, টাংস্টেন কার্বাইড বা এইসব কাটিং টুলগুলো চলে আসছে। 1940-এ আমরা দেখছি অনেকগুলো কার্বাইডের মিশ্রণ ধরে এবং আরো কিছু কোবাল্ট ইত্যাদি নিয়ে HSS সিরামিক টুল চলে আসছে। এবং আমরা দেখতে পেলাম 1940 থেকে 1950-এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সাথে যে বিপুল পরিমাণে আমাদের সমরাস্ত্র তৈরির ব্যাপার ছিল, সেইগুলোকে তৈরির যোগান দেওয়ার জন্য কিন্তু আমাদের আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন কাটিং টুলের দরকার হয়েছিল।
পরবর্তীকালে আমরা যখন বিশ্বযুদ্ধের পরে চলে আসলাম, মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বিভিন্ন যে সমস্ত উন্নতিগুলো হচ্ছে তার জন্য আমার উৎপাদনশীলতাটা একটা বিশাল পরিমাণে দরকার হলো। নতুন নতুন আমাদের কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, পলিমারিক প্ল্যান্ট তৈরি হচ্ছে, নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, জেট ইঞ্জিন তৈরি হচ্ছে, বিভিন্ন রকম স্পেস রিসার্চ, ডিফেন্স রিসার্চ তৈরি হচ্ছে। তার জন্য কিন্তু আমার বিভিন্ন রকম সিরামিক কাটিং টুলস, যেরকম এই যে টাইটেনিয়াম কার্বাইড কাটিং টুল, সারমেট কোটেড কার্বাইড কাটিং টুল, কার্বাইড টুলগুলোর উপরে আমি একটা কোটিং দিয়ে দিচ্ছি, তাতে আমার উৎপাদনশীলতা অনেক বেড়ে যাচ্ছে। এছাড়াও আমরা পলিক্রিস্টালাইন ডায়মন্ড, ডায়মন্ড কিন্তু এই হীরা সাদা হীরা নয়, কালো রঙের হীরা, কিন্তু সেটা বহু কেলাসযুক্ত হীরা, সেইটা। তার সঙ্গে কিউবিক স্ট্রাকচার, ঘনকাকৃতি বোরন নাইট্রাইট, এছাড়া ইউকন, সায়ালন ইত্যাদি বিভিন্ন রকম কাটিং টুলগুলোর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে এগুলোর ব্যবহার শুরু হয়ে যাচ্ছে। কিন্তু 1985 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গবেষণা, এই কাটিং টুল তৈরির গবেষণা, সেটা একটা নতুন দিকে মোড় নিচ্ছে। আমরা চলে যাচ্ছি হাই পারফরমেন্স কাটিং টুল তৈরি করার জন্য, অতি উচ্চ উৎপাদনক্ষম সিরামিক কাটিং টুল তৈরির দিকে আমাদের কিন্তু একটা ঝোঁক চলে আসছে সারা পৃথিবীব্যাপী। তাহলে আমরা দেখলাম যে কাটিং টুল, সিরামিক কাটিং টুলের ডেভেলপমেন্টটা কিন্তু বেশ কদিন আগেই হয়েছে, 1940-এর দশকে হয়ে গেছে, কিন্তু সেইটার অনেক বেশি উন্নতি হচ্ছে আস্তে আস্তে। প্রাথমিক স্টেজে আমরা দেখতে পাচ্ছি যদি একটা সিঙ্গেল টাংস্টেন কার্বাইড আমরা একটা কাটিং টুল পাই, যার মধ্যে কোবাল্ট বাইন্ডার হিসেবে থাকছে, সেখানে আমরা গতিবেগ কত পাচ্ছি, 80 থেকে 100 মিটার প্রতি মিনিট, এবং সেটা বিভিন্ন রকম স্টিল, এমএস মানে লো কার্বন স্টিল বা এইসব রডগুলোকে আমরা সেটাতে মেশিন করতে পারছি। পরবর্তীকালে যেটা হলো, বিভিন্ন কার্বাইডগুলোকে আমি একসাথে করে দিচ্ছি, সিমেন্টিং করে দিচ্ছি, সিমেন্টেড কার্বাইড বলছি। কি কি কার্বাইড? টাংস্টেন, টাইটেনিয়াম, ট্যান্টালাম, ক্রোমিয়াম ইত্যাদি বিভিন্ন রকম কার্বাইডকে আমি একসঙ্গে মেশাচ্ছি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম মিশ্রণ করে, এবং তার মধ্যে কোবাল্ট অবশ্যই বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে থাকছে। আমরা দেখলাম যে 150 মিটার প্রতি মিনিট বা আরো বেশি আমি গতিবেগ পেয়ে যাচ্ছি মেশিনিং করার জন্য। তারপরে যেটা আরো হচ্ছে, আমরা এই যে কার্বাইড টুলগুলো পাচ্ছি তার উপর আমি একটা আস্তরণ দিয়ে দিচ্ছি, খুব থিন, খুব সরু একটা আস্তরণ, কয়েক মাইক্রন তার ডেপথ। মাইক্রন মানে 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ মাত্র, কয়েক মাইক্রন, হয়তো 10 মাইক্রন, 50 মাইক্রন এরকম রেঞ্জে। সেখানে আমরা অ্যালুমিনা, Al2O3, টাইটেনিয়াম নাইট্রাইড, টাইটেনিয়াম কার্বাইড, টাইটেনিয়াম কার্বোনাইট্রাইড ইত্যাদির একটা খুব সরু আস্তরণ দিয়ে দিচ্ছি। তাতে করে আমরা দেখতে পাচ্ছি 2-3 গুণ গতিবেগ বেড়ে যাচ্ছে, উৎপাদনশীলতা বেড়ে যাচ্ছে, খুবই সুন্দর। কিন্তু এই যে আমরা যত রাজ্যে কাণ্ড কারখানা করলাম এই যে কার্বাইড সিরামিক টুলগুলো নিয়ে, তাতে কিন্তু আমি দেখছি আমার যে গতিবেগ, কাটিং ভেলোসিটি, সেটা ওই 450, 400, 500 এই রেঞ্জে ঘোরাঘুরি করছে, তার বেশি কোনো একটা যেতে পারছে না। কিভাবে যেতে পারে? আমরা যদি পারি হাই পারফরমেন্স সিরামিক কাটিং টুল তৈরি করার মধ্যে দিয়ে। এইগুলোর মধ্যে এবার প্রথম চলে আসছে যে কি, অক্সাইড সিরামিক। আমরা জানি আমাদের ভারতে বক্সাইট খনি রয়েছে উড়িষ্যাতে, আমরা অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন করি তার সেখান থেকে। তাহলে অ্যালুমিনিয়াম আসলে বক্সাইটটাই থাকে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্মে। যদি অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা পেয়ে যাই প্রায় পিওর, কমার্শিয়ালি পিওর হিসাবে, সঙ্গে আমরা যদি সিলিকন কার্বাইডও পাই, এগুলো সবই কিন্তু কাটিং টুল মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং অক্সাইড সিরামিক বা এই ধরনের কার্বাইড সিরামিক, সিলিকন কার্বাইড সিরামিক দিয়ে আমরা কিন্তু 450 মিটার প্রতি মিনিটে অতি সহজে পেতে পারি, এবং অক্সাইড সিরামিক আরো বেশিও আমরা পেতে পারি। আরো কিছু স্পেশাল টাইপের কাটিং টুল মেটেরিয়াল এর মধ্যে তৈরি হয়ে গিয়েছিল, যেরকম স্টেলাইট, সারমেট, ইউকনটা হচ্ছে ইউনিয়ন কার্বাইডের একটা নিজস্ব কাটিং টুল মেটেরিয়াল। এছাড়াও আমাদের ব্ল্যাক কালার ডায়মন্ড, একটু আগে বলেছি পলিক্রিস্টালাইন ডায়মন্ড, পিসিডি বলে আমরা পরিচিত, কিউবিক স্ট্রাকচার, ঘনকাকৃতি বোরন নাইট্রাইট, এগুলো দিয়ে কিন্তু অতি উচ্চ গতিবেগে আমরা যেতে পারি। এবং এই ডায়মন্ড আমরা ব্যবহার করতে পারি নন ফেরাস মেটেরিয়ালে, যেগুলো লৌহ নয়, লৌহ সংক্রান্ত নয়, যে সমস্ত ধাতু বা ধাতু সংকর, সেখানে আমি ডায়মন্ড কাটিং টুল হিসেবে ব্যবহার করি। কিন্তু ডায়মন্ড আসলে কার্বন, আর আয়রন আর কার্বন খুব তার ঘন, তার টেনে নেওয়ার ক্ষমতা। আয়রন সবসময় চায় কার্বনকে টেনে নিতে। ফলে আমি যদি ডায়মন্ড কাটিং টুল দিয়ে এই ধরনের স্টিল কাটতে চাই, তাহলে ডায়মন্ড কাটিং টুল খুব সহজেই ভেঙে যায়, খুব সহজেই নষ্ট হয়ে যায়। তাহলে আমরা ডায়মন্ড কাটিং টুলটাকে ব্যবহার করতে পারি যেখানে আমি নন ফেরাস মেটেরিয়াল পাচ্ছি, যেগুলো লৌহ ঘটিত নয়, যেগুলো আর কি, যে সমস্ত পদার্থ লৌহ ঘটিত নয়, সেখানে আমি ডায়মন্ড ইউজ করতে পারছি। সেখানে 1000 মিটার প্রতি মিনিটেরও বেশি আমরা গতিবেগে যেতে পারছি। কিন্তু যখন আমি কিউবিক স্ট্রাকচার, ঘনকাকৃতিক বোরন নাইট্রাইট টুলটা ব্যবহার করছি, সেই সময় কিন্তু আমরা কত দিয়ে যেতে পারি, সেখানেও কিন্তু আমরা 1000 মিটার প্রতি মিনিট তারও বেশি আমরা যেতে পারি। এবং সেখানে আমরা কিন্তু লৌহ এবং লৌহ ঘটিত নয় সব রকমের ধাতু বা ধাতু সংকর পদার্থকে আমরা মেশিন করতে পারি।
এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু পদার্থের তৈরি তা নয়, তার সাথে সাথে এই যে কাটিং টুলে যে পদার্থটা তৈরি হচ্ছে তার আরো কিছু টেকনোলজিক্যাল আসপেক্ট থাকছে। তার জ্যামিতিক প্রকরণটা কি হবে, তাকে আমি কোন ধরনের প্রসেসে ব্যবহার করবো, সেগুলো কিছু টেকনোলজিক্যাল আসপেক্ট আছে, তাতে করে আমরা এক একটা কাটিং টুল এক এক রকম ভাবে ব্যবহার করতে পারবো। তাহলে এবার আমরা দেখছি যে এই অ্যালুমিনাটা আমি এবার একটুখানি বেশি জোর দিচ্ছি, কারণ আমাদের কলেজে যে বিষয়ের উপরে আমরা গবেষণাটা করেছি এবং আজকে যেটা আমরা উপস্থাপন করব সেটা কিন্তু এই অ্যালুমিনা হচ্ছে তার মূল প্রকরণ। আর অ্যালুমিনা হচ্ছে খুব সহজলভ্য ভারতে, কিন্তু আমরা এখানে বলতে পারি যে টাংস্টেন কার্বাইড, যেটা কার্বাইড টুলগুলোর একটা মূল কথা, টাংস্টেন কিন্তু ভারতে 1 গ্রামও পাওয়া যায় না। সমস্ত টাংস্টেন আমরা পাই হয় আফ্রিকা থেকে, নয় আমেরিকা থেকে, নয় অস্ট্রেলিয়া থেকে ইত্যাদি। সুতরাং যদি অ্যালুমিনাকে বেস করে আমরা কাটিং টুলকে তৈরি করতে পারি তাহলে সেটা সহজলভ্য হবে এবং সুলভ হবে ভারতের পক্ষে। ফলে সেই ধরনের অনেক কাজ চলছে, আমরাও সেই কাজের একটা ছোট অংশ করেছিলাম, আজকে সেটা আমি উপস্থাপন করব। অ্যালুমিনা সব দিক দিয়ে কাটিং টুল হিসাবে ভালো, একটা দিক ছাড়া। কি সেটা? অ্যালুমিনা হচ্ছে প্রচন্ড ভঙ্গুর, এবং এই ভঙ্গুর হওয়ার ফলে এর হচ্ছে ঘাত সহতা ভীষণ কম, এবং এর ফ্র্যাকচার টাফনেস, অর্থাৎ কোনো যদি ফাটল বা ক্র্যাক তৈরি হয়ে যায় খুব সহজে এটা পুরো জিনিসটাকে ভেঙে দিতে পারে। তো এই জিনিসটাকে যদি আমরা ট্যাকেল করতে পারি, আর তার সঙ্গে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যালুমিনা হচ্ছে প্রচন্ড কম তাপের পরিবাহী, অর্থাৎ অ্যালুমিনা তাপের কুপরিবাহী, সহজ কথা করে বললে। ফলে এই দুটো জিনিস যদি আমরা একটুখানি ট্যাকেল করতে পারি, এই সমস্যার সমাধান করতে পারি, তাহলেই কিন্তু অ্যালুমিনা খুব সুন্দর কাটিং টুল মেটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করার উপযোগিতা পেয়ে যাব। এবার আমরা দেখি একটা ছোট কাজ আমরা করেছিলাম অনেকদিন আগে, সেটা আমাদের এখানে রয়েছে দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। সেখানে আমরা একটা জয়েন্ট প্রজেক্ট করেছিলাম একটা এমটেক স্টুডেন্টের সাথে। সেই এমটেক স্টুডেন্টের প্রজেক্টের টপিকটা ছিল জারকোনিয়া টাফেন্ড অ্যালুমিনা সিরামিক মেটেরিয়াল তৈরি করার বিষয়ে। তাহলে অ্যালুমিনা এর তাকে আমরা টাফেন করছি, অর্থাৎ তার ঘাত সহতা বাড়াচ্ছি। কি হবে? জারকোনিয়া আর একটা সিরামিক মেটেরিয়াল, সেটাকে অল্প পরিমাণে তার মধ্যে ঢুকিয়ে, এবং তার সাথে আরো কিছুটা জিনিস ঢোকানো হয়েছিল, সেটা হচ্ছে ইট্রিয়া। ইট্রিয়া হচ্ছে একটা রেয়ার আর্থ এলিমেন্ট। তাহলে জারকোনিয়া এবং ইট্রিয়া দিয়ে আমরা এই অ্যালুমিনিয়াম সিরামিক মেটেরিয়ালটাকে টাফেন করেছিলাম। এবং দেখুন এখানে যে 4টে আমরা ইনসার্ট দেখাচ্ছি, এই 1, 2, 3টে, এইগুলো একদম নতুন ইনসার্ট, খুব সুন্দর সাদা রঙের। আর এই নিচের বাদিকেরটা হচ্ছে দুটো এজ যেখানে একটু ক্ষয়ে গেছে বা একটু ভেঙে গেছে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে এটা হয় যে যদি সঠিক জ্যামিতিক প্রকার বা বৈশিষ্ট্যের কিছু গুণাগুণের কিছু তফাৎ হয়ে যায় কাটিং টুলের, তাহলে কিন্তু সহজে ভেঙেও যেতে পারে, যেহেতু এটা ইনহেরেন্টলি ব্রিটল বা ভঙ্গুর মেটেরিয়াল, ভঙ্গুর পদার্থ। কিন্তু আমরা যখন দেখছি যে এই বাকি যে 3টে, এটা যখন আমরা মেশিন করেছি, আমরা খুব সুন্দর মেশিন করতে পেরেছি। আমরা মেশিন করার একটা বলেছিলাম মেশিন এবিলিটি স্টাডি করি, তাতে আমরা যেরকম কত বল প্রয়োগ হচ্ছে, কত শক্তি হচ্ছে সেরকম দেখি, কাটিং টুলের ক্ষয় কতটা চেষ্টা দেখি। তার সঙ্গে আরেকটা জিনিস দেখি যে আমাদের চিপটা ভালো তৈরি হলো কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো মেশিনিং কন্ডিশনে চিপ এখানে দেখাচ্ছি, সময় অভাবে আমি খুব বেশি যেতে পারছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিড আমরা পেয়েছি একটু বেশি ফিড, 0.16 মিলিমিটার প্রতি রেভলিউশন এবং 0.18 মিলিমিটার প্রতি রেভলিউশন, এগুলো খুব ফিড হিসাবে আমরা দেখি আমরা করেছিলাম। এবং আমরা এখানে সাকসেস পেয়েছি, 180 মিটার পার মিনিটে আমরা মেশিন করেছি এবং সুন্দর চিপ তৈরি হয়েছে। আমরা বলতেই পারি যে মেশিনেবিলিটি এখানে যথেষ্ট ভালো হয়েছে। সেই সময় আমাদের কলেজে খুব বেশি ভেলোসিটি দেওয়ার মেশিন ছিল না। পরবর্তীকালে আমরা বেশি ভেলোসিটি যুক্ত মেশিন টুল কিনি। আমরা HMT হিন্দুস্তান মেশিন টুল থেকে প্রায় 11 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেদ কিনেছি, এবং তা দিয়ে আমরা ভবিষ্যতে আরো অনেক এক্সপেরিমেন্ট করেছি বিভিন্ন রকম ভাবে এগুলোকে স্টাডি করার জন্য। এই সময় পর্যন্ত আমাদের যে মেশিন টুল ছিল তাতে আমরা 180 মিটার পার মিনিট পর্যন্ত যেতে পেরেছিলাম। পরবর্তীকালে CMER আরো অনেক কাজ করে আরো এগিয়ে গেছে এই বিষয়ে কাটিং টুল ডেভেলপমেন্টের ব্যাপারটাতে। এরপরে আমি দেখাই যে এই কাটিং টুলটাতে যখন আমরা কেটেছি প্রায় 15 মিনিট কাটার পরে 280 মিটার পার মিনিটে আমরা এরকম টুল উইয়ার পেয়েছি। এবং এই যে উইয়ার প্যাটার্ন, এই পাশটা হচ্ছে আমার রেক সারফেসের উইয়ার, এই পাশটা হচ্ছে আমার ফ্ল্যাঙ্ক সারফেসের উইয়ার। টুলের দুটো সারফেস, একটা ক্লিয়ারিং সারফেস, একটা রেক সারফেস। এই দুটো উইয়ার প্যাটার্নও কিন্তু খুবই নর্মাল উইয়ার প্যাটার্ন, যেগুলো সাধারণভাবে আমরা সমস্ত টুলে পেতে পারি। এরপর আমি আসছি একদম নতুন একটা কাজে, হচ্ছে CNT রিইনফোর্সমেন্ট করে অ্যালুমিনা ন্যানো কম্পোজিট কাটিং টুল তৈরির ব্যাপারে। এই ব্যাপারটাতে আমরা সহযোগী হিসেবে পেয়েছিলাম CGCRI, আরেকটি কেন্দ্রীয় সরকারি ল্যাবরেটরি, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, যেটা রয়েছে যাদবপুরে। তা ওদের সঙ্গে আমাদের বেশ কিছু প্রজেক্ট একটা সময় চলছিল। অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে সেই প্রজেক্টগুলো চলছে না। তো সেই প্রজেক্টগুলো চলাকালীন আমি বিভিন্ন সময় যেতাম, তাদের সঙ্গে কথাবার্তা বলতাম।
তো ডক্টর প্রবাল কুমার দাস সেই সময় ছিলেন একটি নন অক্সাইড সিরামিক সেকশনের হেড হিসাবে। তো ওনার সঙ্গে আলোচনা করতে করতে দেখলাম ওনার টেবিলে একটা সুন্দর কালো ডিস্ক পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি আসলে। উনি বলেন হ্যাঁ, এটা আমরা একটা নতুন তৈরি করেছি, এটা একটা অ্যালুমিনিয়াম সিরামিক মেটেরিয়াল, কিন্তু অ্যালুমিনিয়াম হচ্ছে সাদা রঙের দেখতে, কিন্তু ওটা একদম কালো। বলছে হ্যাঁ, এর মধ্যে আমরা কিছু কার্বন ন্যানো টিউব ঢুকিয়ে দিয়েছি, এবং সেটা ঢোকাবার ফলে এর আকৃতি বা প্রকৃতি যা হয়েছে এবং বাইরের যে বহিরাবরণ হয়েছে সেটা একদম কালো রঙের, এবং এটাতে বেশ কিছু ভালো ভালো প্রপার্টি পাওয়া গেছে। আমি তখন বললাম কি কি প্রপার্টি একটু বলবেন, যদি এটা হয়তো তাদের একটা নিজস্ব প্রজেক্ট, একটা ডিফেন্স রিলেটেড প্রজেক্ট ছিল, বেশি বলতে চাইলেন না। আমি জিজ্ঞেস করতে বললেন যে এইটা এই ধরনের আরো কিছু মেটেরিয়াল আমরা তৈরি করেছি, যাতে কিন্তু আমরা দেখেছি যে অ্যালুমিনিয়ার যে প্রবলেমগুলো আছে, যে ভঙ্গুরতা বা এই যে তাপের যে কুপরিবাহিতা, এগুলো কিন্তু অনেকটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এবং ফ্র্যাকচার টাফনেস, যে ফাটল বা ক্র্যাক তৈরি করলে যে অ্যালুমিনিয়াম সহজে ভেঙে যায়, সেটাকে আমরা অনেকটা অ্যারেস্ট করে ফেলেছি বা অনেকটা আমরা ট্যাকেল করে ফেলেছি। তখন আমি বললাম যে তাহলে তো এই যে মেটেরিয়ালটা আপনারা তৈরি করেছেন, এটাকে যদি একটু অন্যভাবে তৈরি করেন তাহলে অবশ্যই আমরা কাটিং টুল মেটেরিয়াল হিসেবে পেতে পারি। না না, এটা হবে না মনে হচ্ছে। আমি বললাম আমার মনে হচ্ছে অবশ্যই হবে, কারণ আমি যে জানি যে কাটিং টুলের যে গুণাগুণ থাকা দরকার, যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, সবকটাই প্রায় এই ধরনের মেটেরিয়ালগুলোর মধ্যে রয়েছে। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আমরা একটা আলাদা রকমের কম্পোজিশন করছি, যাতে আমরা আরো কিছু ওই কার্বন ন্যানোটিউব কতটা দিলে এই কম্পোজিশনগুলো বা এই যে বৈশিষ্ট্যগুলো আরো কতটা ভালোভাবে পাওয়া যায়, আমরা একটা করে দেখি, করে আপনাকে ওটা দিয়ে দেবো, দেন আপনি ওটা পরীক্ষা করে দেখুন যে কোনটা আমাদের করা কিছু সম্ভব। তো সেই আইডিয়া নিয়ে আমরা তখন একটা এমটেক ছেলেকে নিলাম, তার একটা প্রজেক্টের টপিক হিসেবে আমরা এই জিনিসটাকে নিলাম, এবং আজকের উপস্থাপনে আমি সেই এমটেক প্রজেক্টের যে রেজাল্টগুলো, তার দুই একটা রেজাল্ট আপনাদেরকে প্রেজেন্ট করছি। তার আগে আমি যেটা বলছি, এই যে কার্বন ন্যানোটিউব এটা কি, প্রথমেই বলি যে ন্যানো কথাটা কি। আমরা জানি ন্যানো কারখানা, ন্যানো গাড়ি ইত্যাদি, এটা কিন্তু সেই ন্যানো গাড়ির ব্যাপার না। এই ন্যানো মানে হচ্ছে, এটা হচ্ছে 1 মাইক্রনের 1000 ভাগের 1 ভাগ, অথবা 1 মিলিমিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে ন্যানো সাইজ। তাহলে এই যে ন্যানো টিউব যেটা আছে, একটা টিউবের মতো ফাঁপা টিউব, একটা অদ্ভুত স্ট্রাকচার, আমি পরবর্তী স্লাইডে দেখাবো এই স্ট্রাকচারগুলো কিরকম হয়। এবং এই টিউবগুলোর হচ্ছে একটা সূচনা টাইপের, অত্যন্ত সরু। আপনি দেখবেন এখানে আমি লিখেছি, এই টিউবগুলোর দৈর্ঘ্য হচ্ছে মাত্র 1 মাইক্রোমিটার, মানে 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। আর এর যে ব্যাস, সেটা হচ্ছে 4 থেকে 30 ন্যানোমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। তো খালি চোখে দেখা প্রায় দুঃসাধ্য, পাউডারের মতো দেখতে হবে যদি অনেকগুলো জিনিস একসঙ্গে থাকে। আমি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি এগুলো কিরকম হয়। এবার সেটাতে দেখাবার আগে আমি একটু বলি, এই যে সিএনটি বা কার্বন ন্যানোটিউব, এটা আবার 2 ধরনের হয়। একটাকে আমরা বলি সিঙ্গেল ওয়ার্ল্ড কার্বন ন্যানোটিউব, অর্থাৎ 1 তলীয় কার্বন ন্যানোটিউব, আর একটা হচ্ছে মাল্টি ওয়ার্ল্ড, বহুতলীয় কার্বন ন্যানোটিউব আমরা বলতে পারি। এবার দেখা যাক এটা কিরকম। আমি যদি সিঙ্গেল ওয়ার্ল্ড কার্বন ন্যানোটিউব স্ট্রাকচার দেখি, এখানে দেখুন এই স্ট্রাকচারে 3 রকম ভেরিয়েশন দেখানো হচ্ছে, 3 রকম রূপ, অদ্ভুত ধরনের স্ট্রাকচার, পুরো ফাঁকা ফাঁকা, মনে হচ্ছে একটা শিকলের মতো রয়েছে বা একটা সাইকেলের চেনের মতো ফাঁকা ফাঁকা রয়েছে। এবং এই স্ট্রাকচারটা, এই গঠনটার জন্যই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ধরনের কার্বন ন্যানোটিউবগুলো অত্যন্ত বেশি স্থিতিস্থাপক, আরো অনেকগুলো বৈশিষ্ট্য এনে দিচ্ছে এই টিপিক্যাল একটা নির্দিষ্ট এই গঠনগুলোর জন্য। এর মধ্যে দেখবেন প্রথম যে গঠনটা, তার সঙ্গে দ্বিতীয় গঠনটা একটু আলাদা, আবার দ্বিতীয়টার সঙ্গে তৃতীয় গঠনটা একটু আলাদা, তৃতীয় গঠনটা একটু প্যাচালো প্যাচালো, একটু হেলিক্যাল স্ট্রাকচার রয়েছে। এরপর আমি দেখছি যে মাল্টি ওয়ার্ল্ড, অর্থাৎ বহুতলীয় যদি কার্বন ন্যানোটিউব হয়, সেটা কিরকম দেখতে হতে পারে। দেখুন এখানে নীল রঙের একটা এই ধরনের স্ট্রাকচার, তার উপরে একটা সবুজ ধরনের স্ট্রাকচার, তার উপরে আবার একটা কমলা ধরনের গঠন। এই 3টে গঠন একসাথে একই অক্ষ বরাবর কিন্তু রয়েছে, এবং সেটাকে আমরা বলছি মাল্টি ওয়ার্ল্ড কার্বন ন্যানোটিউব। তা আমরা আমাদের কাজে এই মাল্টি ওয়ার্ল্ড কার্বন ন্যানোটিউব ব্যবহার করেছি। এই কার্বন ন্যানোটিউবগুলো ভারতে কোথাও ব্যবহৃত হয়েছে বা উদ্ভাবিত হয়েছে বলে আমি জানি না। আমরা যেটা কিনেছিলাম চীন থেকে আমরা পেয়েছিলাম, এটা অনেক সুলভ আমরা পেয়েছিলাম, এবং যে কোম্পানি থেকে আমরা পেয়েছিলাম সেটা যথেষ্ট ভালো গুণের, এবং সিজিসিআর বহুদিন থেকে এই চীনে তৈরি এই জিনিসটা ব্যবহার করে আসছে এবং খুব ভালো ভালো তারা ফলাফল পেয়েছে। জার্মানি থেকে ওটা পাওয়া যায়, কিন্তু সেটা অনেক বেশি দামি। কিন্তু আমরা দেখি যে চীনের যে তৈরি জিনিসটা আমরা ব্যবহার করেছি সেটা অত্যন্ত ভালো কোয়ালিটির, ভালো গুণের, এবং আমাদের যে দরকার সেই দরকারটা ভালোভাবে এটা সার্ভ করেছে। এবার কি দেখুন বৈশিষ্ট্য এই কার্বন ন্যানোটিউবটা দিচ্ছে। একটা কার্বন ন্যানোটিউব দেখুন যে স্থিতিস্থাপক গুণাঙ্ক দিচ্ছে, আমাদের যে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা জানি 210, এখানে 270 থেকে 950 জিপিএ পর্যন্ত স্থিতিস্থাপক গুণাঙ্ক দিতে পারছে।
এবং এর যে টেনসাইল স্ট্রেংথ, টানের যে সহ্য করার শক্তি, সেটা তোমার দিচ্ছে বেশ ভালো, থেকে 63 জিপিএ, জিবি মানে গিগা, গিগা হচ্ছে 10⁻12, অত্যন্ত বেশি পরিমাণে। এছাড়াও দেখুন কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ তাপের যে পরিবাহিতা, সেটা এই সিএনটি গুলো বিভিন্ন তার গঠন হিসাবে ভ্যারি করে, এবং সেই একটা গঠন থেকে আরেকটা গঠনে যদি আমরা যাই, সেখানে আমরা দেখছি 1700 থেকে 3000 ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন এ দিচ্ছে। যেখানে কপার, আমরা জানি তামা হচ্ছে খুবই উচ্চ তাপের পরিবাহী, সে মাত্র দিচ্ছে 400 ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন। ফলে তামার থেকে প্রায় 4 থেকে 7-8 গুণ আমি পরিবাহিতা পাচ্ছি, তাপের পরিবাহিতা পাচ্ছি এই সিএনটির মধ্যে। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটা খুব ভালো আমরা পাই এই সিএনটির থেকে। এবার আমাদের কাজের মধ্যে আমরা কি করেছিলাম, বিভিন্ন রকম আমরা টেস্ট করেছি, তার থেকে আমি একটা রেজাল্ট এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে 0.3 ভলিউম পার্সেন্ট, মানে আয়তন হিসাবে আমি 0.3% পরিমাণে MWCNT অর্থাৎ মাল্টি ওয়ার্ল্ড কার্বন ন্যানোটিউব আমি মিশিয়েছি অ্যালুমিনার মধ্যে, এবং সেই অ্যালুমিনাটা হচ্ছে আমাদের কমার্শিয়ালি পিওর 99.8% বাই ওয়েট এর পিউরিটি। এবং তাতে করে আমরা দেখেছি অ্যালুমিনার সাথে এই যে ন্যানো কম্পোজিট, তার ফ্লেক্সুরাল স্ট্রেংথ সেটা বেশ কিছুটা বেশি। অ্যালুমিনাতে হচ্ছে 341, এখানে কিন্তু 372। আর ফ্র্যাকচার টাফনেস, এই KIC দিয়ে আমরা বলি, অ্যালুমিনাতে হচ্ছে 5.23, এখানে অনেকটা বেশি, ন্যানো কম্পোজিটে 6.43। এটার জন্য কিন্তু আমি সুপিরিয়ার প্রপার্টি, অনেক ভালো বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যাচ্ছে আমাদের এই যে সিএনটি রিইনফোর্স করে যে আমরা অ্যালুমিনা ন্যানো কম্পোজিট বানিয়েছি তার। আমি যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, যেটাকে আমরা বলছি ফিল্ড এফেক্ট স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, তার ছবি দেখি, এখানে আমরা দেখতে পাবো 3টে ছবি দেখেছি। দেখবেন খুব সরু সরু সুতোর মতো কিছু জিনিস আছে, সেইগুলো কিন্তু আসলে কার্বন ন্যানোটিউব। আর যেগুলো বড় বড় যে ক্লাসগুলো, সেগুলো সবটাই হচ্ছে অ্যালুমিনা অর্থাৎ Al2O3। এই অতি কম পরিমাণে কার্বন ন্যানোটিউব যখন এইভাবে রয়েছে, তখনও কিন্তু আমরা দেখছি এর যথেষ্ট ভালো বৈশিষ্ট্যের অধিকারী করছে এই ন্যানো কম্পোজিটগুলোকে। আর এই ডান দিকে আমি দেখতে পাচ্ছি এই যে একটা চৌকো মতো জিনিস, ছোট্ট কালো রঙের, এটাই হচ্ছে একটা কাটিং টুল ইনসার্ট, যে জিনিসটা আমরা একটা কাটিং টুল হোল্ডারের মধ্যে লাগিয়ে মেশিনিং করতে পারি। এবার দেখছি যে আমরা মেশিনিং করার পরে দেখতে পাচ্ছি যে চিপ যেগুলো তৈরি হচ্ছে, বেশ ভালো ধরনের চিপ, বিভিন্ন ধরনের গতিবেগে, আমরা প্রায় 150 থেকে 200 বা আরও বেশি মিটার প্রতি মিনিটে আমরা মেশিন করেছি, এবং আমরা ফিডও বেশ কম, 0.08 থেকে 0.2, অত্যন্ত বেশি সেরকমভাবে আমরা করেছি। অনেক রকম এক্সপেরিমেন্টাল রেজাল্ট আমরা পেয়েছি। এখানে শুধু কয়েকটা রেজাল্ট আমি দেখাচ্ছি। ড্রাই কন্ডিশন, শুকনো অবস্থায় আমরা মেশিন করেছি, আমরা দেখেছি যথেষ্ট ভালো মেশিন করতে পেরেছি। আমরা অনেক ক্ষেত্রেই অনেক বেশি সময় পর্যন্ত মেশিন করতে পেরেছি। এখানে আমি একটা রেজাল্ট দেখাচ্ছি, যেখানে আমরা প্রায় 6.5 মিনিট মেশিন করেছি। এখানে 150 মিটার পার মিনিট, ফিট 0.05 মিলিমিটার পার রেভলিউশন এবং 1 মিলিমিটার ডেপথ অফ কাট দিয়ে। এবং এখানে আমরা দেখাচ্ছি যে কাটিং টুলগুলো যে ক্ষয়েছে তার যে প্যাটার্নটা, এখানে আমরা দেখাচ্ছি একটা 14 মিনিট ধরে মেশিন করেছি। এখানে ভেলোসিটি একটু কম ছিল, 102 মিটার প্রতি মিনিট এবং 0.1 মিলিমিটার প্রতি রেভলিউশন, ফিট এখানে ছিল, 1 মিলিমিটার ডেপথ অফ কাট। শুকনো কন্ডিশন আমরা করেছি। এবং সাধারণ কাটিং টুলের যে ধরনের ক্ষয় হয়, ঠিক সেই ধরনেরই ক্ষয়ের যে একটা প্যাটার্ন, একটা বৈশিষ্ট্য, সেটা এখানে আমরা পেলাম। তো আমি এই পর্যন্ত দেখালাম যে কিছু কিছু রেজাল্ট, এবং সেই রেজাল্টগুলোর কিছু কিছু আমরা যা পেয়েছি সেগুলো আমরা বিভিন্ন সম্মেলন এবং বিভিন্ন যে জার্নাল, সেখানে আমরা পাবলিশ করেছি, প্রকাশ করেছি। এই যে রেফারেন্সগুলো এখানে লিস্ট দেওয়া হয়েছে, সেগুলোতে যদি কেউ অ্যাক্সেস করে, দেখে নেয়, তাহলে আমাদের যে কাটিং টুল ডেভেলপমেন্ট, তার বিভিন্ন স্টেজ, তার খুঁটিনাটিগুলো আরো বেশি বেশি করে এই গবেষণাপত্রগুলোতে আপনারা পাবেন। আমরা প্রাথমিকভাবে যে কাটিং টুলটা তৈরি করেছিলাম ওই অ্যালুমিনা, তার মধ্যে জারকোনিয়া, ইট্রিয়া, এইসবগুলো দিয়ে, সেটা আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্থাৎ আন্তর্জাতিক সম্মেলনে এটাকে উপস্থাপিত করেছিলাম। দুর্গাপুরে এটা হয়েছিল 2007 সালে। পরবর্তীকালে 2014, 2016, 2018-তে আমরা পরপর 3টে গবেষণাপত্র উপস্থাপিত করেছিলাম। সেগুলো হচ্ছে সবটাই এই কার্বন ন্যানোটিউব এবং অ্যালুমিনা, এই দুটোকে মিলিয়ে যে আমরা ন্যানো কম্পোজিট হয়েছিল, তার কাটিং টুল হিসাবে কতটা কি ভালো, সেটার উপরে আমরা এটাকে উপস্থাপিত করেছি। এবং আমি সবচেয়ে শেষে যেটা হয়েছে 2018 সালে যে আমরা গবেষণাপত্রটি কি ছেপেছিলাম, ছাপার ব্যবস্থা করেছিলাম, প্রকাশ করেছিলাম, এটা ছেপেছিল জার্নাল অফ দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া সিরিজ সি। এবং এই গবেষণাপত্রটি গত বছর অর্থাৎ 2019-এর ডিসেম্বর মাসে
ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স তাদের যে প্রোডাকশন ডিভিশন অ্যাওয়ার্ডে ভূষিত করেছিল। আশা করা যায় পরবর্তীকালে এই কার্বন ন্যানোটিউব এবং অ্যালুমিনিয়ামের মধ্যে সেটাকে আরো বেশি করে ইনসার্ট করে এবং আরো বিভিন্ন রকমের অ্যাডিটিভ তার মধ্যে ঢুকিয়ে আরো নতুন নতুন কম্পোজিশন দিয়ে এই ধরনের কাটিং টুলগুলোর গবেষণা আরো চলবে এবং এই গবেষণার ফল হিসাবে ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাটিং টুল মেটেরিয়াল ব্যবহারের উপযুক্ত হয়ে চলে আসবে, যখন অতি উচ্চ উৎপাদনশীলতা আমরা অর্জন করতে সক্ষম হব। নমস্কার।